হৃদয়ে লিখেছি তোমারই নাম। নুসরাত জাহান বৃষ্টি। পর্ব ৫। আহান পা টিপে টিপে হেঁটে জারার রুমের সামনে আসে। নীল রঙের পর্দার ফাঁক দিয়ে বোনকে দেখে নেয় বোন কি করছে। আহান পোড়ায় মনোযোগী জারাকে দেখে দুষ্টু হেসে হাতে থাকা ছিঁড়া চকলেটের প্যাকেটের দিকে তাকিয়ে ঢোক গিলে মুখমণ্ডল স্বাভাবিক করে নিয়ে আপু আপু বলতে বলতে রুমের ভেতরে ঢুকে। যারা লেখা থামিয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? আহান জারার পড়ার টেবিলের কাছে এগিয়ে এসে বলে, এই অর্ধেকটা চকলেট তোমার। যারা আহানের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায়। যেই ছেলে তাকে কিছু দিতে চায় না সেই ছেলে কিনা আজকে নিজ থেকে তাকে চকলেট দিতে এসেছে। যারা সন্দিহান গলায় বলে, হঠাৎ আমাকে চকলেট দিতে চাইছিস কেন? আহান ঠোঁট ফুলিয়ে বলে, বড় ভাইয়াট বলেছে তোমাকে এই চকলেট থেকে অর্ধেকটা চকলেট দেওয়ার জন্য, তাই দিচ্ছি, না হলে দিতাম না। যারা ঠাট্টা করে বলে, আহা গো বড় ভাইয়ার ভক্ত ভাই আমার। কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হলে ভাই আমার? আহান মন খারাপ করে বলে, ঠিক আছে তোমাকে চকলেট খেতে হবে না। ভালোর জন্য দিতে চেয়েছিলাম তোমাকে চকলেট, কিন্তু তুমি উল্টে আমাকে কথা শোনাচ্ছ। আহান চলে যেতে নিলে যারা বলে, দাঁড়া, এত কষ্ট করে যখন এনেছিস চকলেটটা তখন তো খেতেই হয়। আমি আবার কারোর কষ্ট বিফলে যেতে দেই না। আহানের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আর বলল, সত্যি তুমি খাবে? ঠিক আছে নাও, তুমি খাও। যারার কেমন জানি সন্দেহ হচ্ছে, তাকে এভাবে চকলেট খাওয়ানোর জন্য এত সাধছে কেন আহান? কিছু তো একটা গন্ডগোল আছেই এর মাঝে। যারা আহানের কাছ থেকে চকলেটের প্যাকেটটা নিতে নিতে বলে, কিছু মিশাস নিত এর মাঝে? আহান গলা টেনে টেনে বলে, আমি কি মিশাব আবার এতে? যারা দাঁত দিয়ে কিতক্ষণ ঠোঁট কামড়ে রেখে আহানের দিকে চকলেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, তাহলে তুই আগে খা। আহান ভয় ভয় বলে, না না তুমি খাও, আমি খেয়েছি তো। যারাও সরল গলায় বলে, তো কি হয়েছে, আরেকটু খেলে কোনো ক্ষতি হবে না, নে খা। আহান চকলেটের প্যাকেটটা নিয়ে কিছুক্ষণ তোবদা মেরে দাঁড়িয়ে রইল। বোনের দিকে তাকাতেই যারা ইশারা করল খাওয়ার জন্য। আহান চকলেটের প্যাকেটটা সম্পূর্ণভাবে খুলে চকলেট সহ জারার দিকে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলে, দেখো তোমার উপরে তেলাপোকা। যারা এমন কথা শুনে ভয়ে লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে লাফালাফি আর চিৎকার করা শুরু করে দেয়। ওদিকে আহান হাসতে হাসতে বলে, বেশ হয়েছে, আরো খাবে চকলেট? সামান্য একটা প্লাস্টিকের তেলাপোকা দেখে ভয় পায় কি ভীতু গো তুমি আপু? আহানের এহেন কথা শুনে যারা শান্ত হয়ে নাক ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে আর নিচ্ছে। অধিক ভয় আর রেগে যাওয়ার কারণে যারার চোখ মুখ লাল হয়ে গেছে। আহান বোনের এমন ভয়ঙ্কর রূপ থেকে শুকনো ঢোক গিলে বলে, আহান বাঁচতে চাইলে পালা। আহান দিক বেদিক না দেখে দৌড় মারল। আহানকে এভাবে চলে যেতে দেখে যারা চেঁচিয়ে বলে, আহান দাঁড়া বলছি। আজকে তোর একদিন কি আমার একদিন, অয়তান ছেলে। খালি অয়তানি বুদ্ধি মাথায় গিজগিজ করে তোর না? বলেই আহানের পেছনে দৌড় দেয় যারা। কিন্তু আহানকে আর ধরতে পারে না যারা। তার আগে আহান নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্তে রুমের ভেতরে লুঙ্গি ডান্স গান গাইতে গাইতে নাচচ্ছে। আহানের দরজা বাইরে দাঁড়ানো যারা এসব শুনে আরো তেলেবেগুনে জ্বলে উঠে আট বলে, আহান দরজা খুল, আজকে তোর সব বাদরামি আমি ছুটিয়ে ছাড়বে। সবার আদর পেয়ে বাদর হচ্ছিস দিনকে দিন। আহান ভেতর থেকে চেঁচিয়ে বলে, আরো বাদরামি করব, আর সেটাও তোমার সাথে। যারা এবার রেগে দরজায় লাথি মেরে বলে, দরজা খুল বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে দিব আমি। আহান গানের স্বরে চিৎকার করে বলতে লাগলো, আমি দরজা খুলব না, খুলব না, খুলব না রে, আমি দরজা খুলব না। যারা দ্বিতীয়বারের মতো দরজায় লাথি মেরে বলে, আহান ভালো হচ্ছে না কিন্তু। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আজমল শেখ আর আজহার শেখ আহানের রুমের সামনে এসো জড়ো হয়।
মা চাচিরা আসেনি, তার এই দুই ভাই বোনের এমন ঝগড়া দেখতে দেখতে ক্লান্ত, তাই আর এসব তারা বেশি পাত্তা দেয় না। আজমল শেখ মেয়েকে রেগে বলেন, যারা কি হচ্ছে এসব, এভাবে চিৎকার চেঁচামেচি করছোট কেন এই রাতের বেলা? যারা রেগে এবার কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা তোমার ভাতিজা সবসময় আমার সাথে এমন করে, আমি পড়ছিলাম তখন ও এসে। যারা সবটা খুলে বলল তার বাবাকে। এই দুই ভাই বোন সবসময় কিছু না কিছু নিয়ে লেগেই থাকে, যেন একই ছাদের নিচে সাপ আর নেউল বাস করছে। আহান ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, চাচু আর বাবার ডাকে দরজা সে খুলেনি। আজমল শেখ হতাশার শ্বাস ফেলেন। আজমল শেখ মেয়েকে কিছু বলবেন তার আগেই আজহার শেখ ভাতিজির কাছে এসে ভাতিজির চোখের কোণে নোনা জলটা মুছে বোঝানোর স্বরে বলেন, আহান একবার বের হোক রুম থেকে, তারপর আমি ওকে এমন কঠিন শাস্তি দিব যেন পরের বার আমার আম্মুটাকে আর যন্ত্রণা না করে। তুমি আর কেঁদো না। যারা ছোট বাচ্চাদের মতো বলে, সত্যি বলছো তো তুমি চাচ্ছু? আজহার শেখ মুচকি হেসে বলেন, একদম দিন সত্যি। তুমি গিয়ে এখন পড়তে বসো। তারপর ভাইয়ের কাছে এসে চাপা গলায় বলেন, ভাইজান চলেন, বাচ্চারা একটু আধটু ঝগড়া করবেই, একটু পরেই দেখবেন তারাই আবার মিল হয়ে গেছে, এসব নিয়ে চিন্তা করবেন না। চাচু আর বাবা চলে যেতেই যারা চোখের জল মুছে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই নজর যায় নুহাসের দিকে। নুহাস হা হয়ে যারার দিকে তাকিয়ে আছে। নুহাসের চাউনি দেখে মনে হচ্ছে যেন যারাকে আজকে সে নতুন দেখছে। যারা এমনিতে রেগে আছে মনে মনে, আর নুহাসকে দেখে রাগটা যেন আরো চওড়া হয়ে গেল, আর নুহাসকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে এভাবে তাকিয়ে কি দেখো? জীবনে কোনো দিন মেয়ে দেখনি যে এভাবে হুতুম পেঁচার মতো তাকিয়ে আছে আমার দিকে? অসহ্যকর দুনিয়া। নুহাস থতমত খেয়ে যায় যারার এমন ঝাড়ি শুনে। বুঝতে পারল আহানের উপরে পুষে রাখা রাগটা তার উপর ঝেড়েছে। যারা ধপধপ পায়ে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। নুহাস আনমনে হেসে ফেলে যারার ব্যবহার দেখে। আজ এক অন্য যারাকে দেখেছে সে, যে যারা রেগে গিয়েও বাচ্চাদের মতো কান্না করে। এই কান্নারত যারাকে দেখে খুব ইচ্ছে করছিল যারার ওই লাল নাকটা ছুঁয়ে দিতে, কিন্তু মনের ইচ্ছেটা মনেতেই মেরে দিল নুহাস। এই ইচ্ছেটা তার কোনো দিনও পূরণ হবে না সে জানে। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরের ভেতরে চলে যায়। জাহিন বাইরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কোনো মতে শাওয়ার নিয়ে বের হলো। ভেবেছিল শাওয়ার নিবে না, কিন্তু পরে আবার মতো পরিবর্তন করল। জাহিন এতটুকু বুঝতে পারছে আহান নিশ্চয়ই যারার সাথে আবারও কিছু একটা করেছে। ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তত যেন অবাধ্য হচ্ছে। বাড়ির কারোর সাথে কিছু না করলেও যারার সাথে ওর কিছু না কিছু একটা করবেই করবে। এটা যেন ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। জাহিন রুম থেকে দ্রুত পায়ে বের হতে নিবে তখনই অয়ন্তী রুমের ভেতরে এসে ঢুকে। জাহিন অয়ন্তীকে দেখেনি, অয়ন্তী জাহিনকে দেখেনি, যার ফলে দুজন দুজনের সাথে ধাক্কা লাগে। অয়ন্তী জাহিনের মতো লম্বা আর শক্তপোক্ত শরীরের সাথে আকস্মিক এভাবে ধাক্কা লাগাতে নিজের টাল সামলাতে না পেরে অয়ন্তী ভয়ে চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য। সামনে যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে প্রাণপণে। মনে মনে অয়ন্তী ভেবেই নিয়েছে আজকে হয়তো ওর সুন্দর কোমরটা গেল, কিন্তু নিজের উন্মুক্ত কোমরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে অয়ন্তী ভয়ে ভয়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় জাহিন তার মুখের সামনে। জাহিনের গলায় ঝুলে থাকা সাদা টাওয়ালটা অয়ন্তী দু হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে, যার ফলে জাহিন আর অয়ন্তী অনেকটা ঝুঁকে আছে। সদ্য স্নান করে আসা জাহিনের চুলের কয়েকটা পানির ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ে অয়ন্তীর বাগালে। অয়ন্তী তাতে চোখ বন্ধ করে নিয়ে পুনরায় জাহিনের দিকে তাকায়। জাহিন ধীরে ধীরে অয়ন্তীকে সোজা করে দাঁড় করায়। অয়ন্তীও সাথে সাথে টাওয়ালটা ছেড়ে দিয়ে এলোমেলা দৃষ্টিতে চারপাশটা নজর বুলিয়ে জাহিনের দিকে তাকায়। জাহিনের গভীর চোখের চাউনি দেখে অয়ন্তীর বুকটা ধক করে উঠে।
মাঝে মাঝে এভাবে তাকায় কেন লোকটা তার দিকে? এদিকে জাহিন অয়ন্তীর গালের উপরে পড়ে থাকা পানির ফোঁটাগুলার দিকে এক নজরে তাকিয়ে আছে। জাহিন যেন একটা ঘোরের মাঝে চলে গেছে। বা পাশে থাকা হৃদয়টাও যেন একটু বেশি লাফালাফি করছে ইদানিং। জাহিন ঢোক গিলে নিজের অজান্তেই ডান হাতটা বাড়িয়ে নিয়ে যায় অয়ন্তীর মুখের দিকে। অয়ন্তী তা দেখে ধম আটকে রেখে চোখ বন্ধ করে নেয়। অপেক্ষায় আছে জাহিনের শীতল স্পর্শ অনুভব করার। অয়ন্তীর অপেক্ষার অবসান ঘটিয়ে জাহিনের শক্ত শীতল হাতের ছোঁয়া পেল নিজের বা কপলে। জাহিন অয়ন্তীর কপলে হাত রেখে থামেনি, সে সযত্নে অয়ন্তীর কপলে পড়ে থাকা পানির ফোঁটাগুলা আলতো হাতে মুছে দিল। তাতে যেন অয়ন্তীর তল পেটটা অদ্ভুতভাবে মোচড়ে উঠল। দিন দিন যেন নানান রকমের অনুভূতির সাথে সাক্ষাৎ হচ্ছে অয়ন্তীর। জাহিনের ঠান্ডা গলার স্বর শুনে অয়ন্তী চোখ মেলে তাকায়। দেখে শুনে চলাফেরা করবেন অয়ন্তী, কারণ কোমর ভাঙ্গা বউ কিন্তু আমি বইতে পারবো না। অয়ন্তীর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে যায় জাহিনের কথা শুনে। বলে কি এই লোক কোমর ভাঙ্গা বউ? জাহিন অয়ন্তী বিস্ময়কর চেহারা দেখে ঠোঁট টিপে হেসে বলে, কি হয়েছিল বাইরে? অয়ন্তী গম্ভীর গলায় বলে, যারা আর আহান ঝগড়া করছিল। ঝগড়া থেমেছে ওদের। হুম। জাহিন কৌতুকের স্বরে বলে, তো এখন কি আপনি আমার সাথে ঝগড়া করতে চাইছেন? অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, মানে আমি কেন আপনার সাথে ঝগড়া করতে যাব? এই যে একটু আগে আপনাকে কোমর ভাঙ্গা বউ বললাম, আর আপনাকে দেখে মনে হচ্ছে ঝগড়া করতে চাইছেন আমার সাথে। অয়ন্তী নিজের জায়গা পরিবর্তন করে বলে, আমি কারো সাথে ঝগড়া করতে পারি না। জাহিন অয়ন্তীর দিকে ফিরে মৃদু হেসে বলে, মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করবেন অয়ন্তী। অয়ন্তী অবাক হয়ে বলে, কেন? দেখব কে ঝগড়ায় জিতে, আমি নাকি আপনি? অয়ন্তী হতবাক হয়ে তাকিয়ে রইল জাহিনে পানে। জাহিন টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলে, আজ তো ঝগড়া করা হলো না। ভবিষ্যতে কিন্তু আমি আর আপনি একদিন ঝগড়া করব কেমন? কথাটা বলে জাহিন ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। যত দিন যাচ্ছে অয়ন্তী যেন নতুন ভাবে জাহিনের সাথে পরিচিত হচ্ছে। কেমন যেন একটা গোলক ধাঁধার মতো জাহিন নামক পুরুষ মানুষটি। সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেছে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহর মাঝে কেউ কেউ নিত্য নতুন ভাবে প্রেমে পড়ছে তার একান্ত মানুষটার উপরে, কেউ আবার ভালোবাসা মানুষটির সাথে একই ছাদের নিচে থাকা সত্ত্বেও তার সন্নিকটে যেতে পারছে না। আবার কেউ সেই ভালোবাসাটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে, আর সেই মানুষটাও ভালোবাসার মানুষটার প্রত্যাখ্যান সহ্য করে বেহায়ার মতো তার কাছে বারংবার ফিরে যাচ্ছে। রিহান আর পাপড়ি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। রিহানের চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বারবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একবার রৌদ্রোজ্জ্বল নীল রঙের আকাশের দিকে তো আরেকবার মাটির দিকে তাকায়। পাপড়ি রিহানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। প্রথম দেখায় রিহানকে যেমনটা দেখেছিল এখন তার থেকে কেমন নির্জীব দেখা যাচ্ছে মানুষটাকে। চোখে মুখের অবস্থা করুন। ভালোবাসা সত্যি একটা ভয়ঙ্কর রোগ। এই রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। একবার যে এই রোগে আক্রান্ত হয়েছে সে এই রোগ থেকে চাইলেও সরে আসতে পারে না। পাপড়ি ঢোক গিলে উচ্চ বাক্যে বলে, আপনার মৌন ব্রত যদি শেষ হয়ে থাকে তাহলে প্লিজ কিছু বলুন আর আমাকে যেতে দিন। রিহান মিহি গলায় বলে, এত তাড়া চলে যাওয়ার? হুম, আমার তাড়া আছে, তাই আপনার হাতে অল্প সময় আছে, যা বলার জলদি বলুন। তুমি এত নিষ্ঠুর কেন পাপড়ি? তোমার নামটা পাপড়ি না রেখে পাথর রাখা দরকার ছিল, কারণ তুমি পাথরের মতোই শক্ত আর পাপড়ি তো খুব নরম আর কোমল হয়। আচ্ছা, তোমার কি একটুও মায়া হয় না আমার জন্য? পাপড়ি কাঠোকাঠ গলায় বলে, না, একটুও মায়া হয় না আপনার জন্য। রিহান ধরা গলায় বলে, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি?
পাপড়ি রিহানের এই কথার উত্তর না দিয়েই দ্রুত রিহানের সামনে থেকে চলে যায়। রিহান পাপড়ির যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমার পাথরের তৈরি হৃদয়ে আমার নাম যদি না লিখেছি তাহলে আমার নামও আরহাম শেখ রিহান নয় পাপড়ি। পাপড়ি ওরফে অবন্তী এলোমেলা পায়ে হেঁটে এসে রিকশায় কোনো মতে বসে। শ্বাসের গতি অস্বাভাবিক ভাবে চলছে, চোখ মুখ লাল হয়ে গেছে। অবন্তী দু হাত আড়াআড়ি করে শক্ত করে আঁকড়ে ধরে নিজের দুবাহু। এই লোকটা কেন তার পেছনে পড়ে আছে এভাবে আটার মতো? এত এত প্রত্যাখ্যান করে সে, তারপরও কেন পিছু ছাড়ে না তার? আর কি করলে তার পিছু ছাড়বে এই মানুষটা? এই কঠিন হৃদয়ে যে আর কারো নাম খোদাই করা সম্ভব নয়। এখনো চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠে ওই দিনের বিভীষিকাময় দৃশ্যটা, যেই দৃশ্যটা চাইলেও মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারে না সে। রিকশাচালক পাপড়ির অবস্থা বুঝতে পেরে বলে, আপা আপনের কি শরীর খারাপ লাগতাছে? পাপড়ি ক্লান্ত গলায় বলে, না আমি একদম ঠিক আছি। আপনি একটু তাড়াতাড়ি চালান। আচ্ছা। অবন্তী হোস্টেলে এসে ব্যাগটা রেখে বেডের উপরে রেখে ছুটে চলে যায় ওয়াশরুমে। ইভা হতভম্ব হয়ে যায় অবন্তীকে এমনটা করতে দেখে। অবন্তী শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে হাত দিয়ে সারা মুখমণ্ডল ঘষতে শুরু করে। মনে হচ্ছে যেন মুখের সব চমড়া তুলে ফেলবে অবন্তী। ইভার কণ্ঠস্বর শুনে অবন্তী থামে। এই অবন্তী, কি হয়েছে তোর? অবন্তী দুর্বল গলায় বলে, কিছু হয়নি আমার ইভা। ইভা নরম গলায় বলে, তুই ঠিক আছিস অবন্তী? আমি একদম ঠিক আছি। কিন্তু ইভার যেন অবন্তীর কথাটা হজম হলো না। ইভা আস্তে করে গিয়ে নিজের বেডে বসে পড়ে। অন্যদিকে অবন্তী দেয়াল ঘেঁষে বসে হাঁটুর উপরে কপাল ঠেকিয়ে বসে রইল। শীতের মাঝে এভাবে ঠান্ডা পানি দিয়ে ভেজার কারণে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরও শাওয়ারের নিচে ঠাই বসে রইল অবন্তী। গোধূলি বেলা পেরিয়ে গেছে, আকাশ জুড়ে নেমে এসেছে অন্ধকার। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। গোটা শহর জুড়ে কৃত্রিম আলো আনাচে কানাচে জ্বলে উঠেছে। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরেই জাহিন বাড়িতে চলে আসে হাত একটা নীল রঙের শপিং ব্যাগ নিয়ে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে যারাকে দেখে বলে, যারা তোর ভাবি কোথায়? যারা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ভাবি রান্নাঘরে। ওনাকে বল রুমে আসতে। যারা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে তুমি যাও আমি বলছি। জাহিন সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে চলে যায়। যারা গুটি গুটি পায়ে রান্না ঘরে গিয়ে অয়ন্তীকে উদ্দেশ্যে করে বলে, ভাবি জান আপনার স্বামী এসেছে, আর এসেই আপনার খোঁজ করছে। অয়ন্তী যারার দিকে তাকিয়ে বলে, উনি চলে এসেছেন এত তাড়াতাড়ি? যারা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ভাই আমার বউকে ছাড়া থাকতে পারে না তাই তাড়াতাড়ি চলে এসেছে। আর মনে হয় তোমার জন্য কোনো গিফট এনেছে, ভাইয়ার হাতে একটা ব্যাগ দেখলাম। অয়ন্তী লজ্জা পেয়ে বলে, উফ যারা তুমি না। ঠিক আছে আর লজ্জা পেতে হবে না। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখে আসো কেন ডেকেছে। কিন্তু দাদুর চাটা আমি দিয়ে আসব। অয়ন্তী মুচকি হেসে উপরে চলে যায়। নিজের ঘরে ঢুকতেই দেখে জাহিন বাইরের কাপড় না চেঞ্জ করেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। অয়ন্তী তা দেখে মনে মনে বলে, এত কি ব্যস্ততা ওনার যে বাইরের জামাটা পর্যন্ত চেঞ্জ করার সময় পেল না। জাহিন অয়ন্তীর উপস্থিতি টের পেয়ে বলে, অয়ন্তীর বিছানার উপরে দেখেন একটা ব্যাগ আছে, আর তাড়াতাড়ি এটা পরে তৈরি হয়ে নেন, এক জায়গাতে যেতে হবে আমাদের। অয়ন্তী নিচু গলায় প্রশ্ন করে, আপনি ফ্রেশ হবেন না? জাহিন ল্যাপটপের দিকে নজর রেখে বলে, হব। আপনি আগে তৈরি হয়ে নিন। অয়ন্তী আর কিছু না বলে চুপচাপ বেডের উপর রাখা ব্যাগটা হাতে নিয়ে ভেতর রাখা জিনিসটা বের করতেই চোখ দুটো বড় বড় করে জোরে একটা চিৎকার দিয়ে উঠে। অয়ন্তীর হঠাৎ করে এমন চিৎকার শুনে জাহিন থতমত খেয়ে বলে, কি হয়েছে? এভাবে চিৎকার করলেন কেন?
অয়ন্তী ব্যাগটা সাথে সাথে পেছনে নিয়ে আমতা আমতা করে বলে, না মানে আসলে ব্যাগের ভেতরে। জাহিন কপালে দুশ্চিন্তার বলিরেখা রেখে বলে, কি পছন্দ হয়নি কাপড়টা? অয়ন্তী কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। জাহিন কি তার সাথে মজা করছে নাকি? কিন্তু জাহিন তো মজা করার লোক নয়, এতদিনে এটা বুঝে গেছে অয়ন্তী। তাহলে এমন হাবভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না, আবার জিজ্ঞেস করছে কাপড়টা পছন্দ হয়েছে কিনা। কিন্তু অয়ন্তীর মন চাইছে এই মুহূর্তে মাটির ভেতরে চলে যেতে লজ্জায়। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় চিন্তিত গলায় বলে, কি হয়েছে অয়ন্তী, কোনো সমস্যা? অয়ন্তী দিশেহারা গলায় বলে, না মানে আসলে ব্যাগের ভেতরে। জাহিন দু কদম অয়ন্তীর দিকে এগিয়ে এসে বলে, ব্যাগের ভেতরে কি? অয়ন্তী দেয়ালের উপরে টিকটিকি দেখে ঠাস করে বলে দেয়, টিকটিকি। জাহিন হতবাক হয়ে বলে, টিকটিকি? ব্যাগের ভেতরে টিকটিকি আসলো কি করে? দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাহিন অয়ন্তীর দিকে এগিয়ে আসলে অয়ন্তী দু কদম পিছিয়ে উত্তেজিত হয়ে বলে, না ব্যাগের ভেতরে টিকটিকি না নাই। থেমে যায় অয়ন্তী, ঠোঁটে ঠোঁট চেপে দৃষ্টি সরিয়ে নেয় জাহিনের দিক থেকে। জাহিন ভ্রু কুঁচকে বলে, কি বলছেন আপনি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছেন টিকটিকি, আরেকবার বলছেন টিকটিকি না নাই। দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাহিন অয়ন্তীর কাছ গিয়ে এক প্রকার টান মেরে অয়ন্তীর হাত থেকে ব্যাগটা নিয়ে এসে ব্যাগের ভেতর থেকে কাপড়টা নিতে নিতে বলে, কোথায় টিকটিকি দেখি। জাহিন নিজের হাতে যা দেখল তাতে জাহিন চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় করে চিৎকার করে উঠে পুনরায় জিনিসটা ভেতরে রেখে দিল। অয়ন্তী অন্য দিকে ফিরে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে লজ্জায় আর হতভম্বে। এমন সময় অতি ব্যস্ত হয়ে জোহরা বেগম, রুনা আক্তার আর যারা আসে জাহিনের ঘরে। মূলত পরপর জাহিন আর অয়ন্তীর এমন চিৎকার শুনে তারা এসেছে। জাহিন মা, চাচি আর বোনকে দেখে সাথে সাথে ব্যাগটা নিজের পেছনে লুকিয়ে ফেলে। জোহরা বেগম শঙ্কিত গলায় বলেন, কি হয়েছে? এভাবে দুজনে চিৎকার করলি কেন? যারা সোজা অয়ন্তীর কাছে গিয়ে বলে, হ্যাঁ ভাবি, কি হয়েছে তোমাদের? অয়ন্তী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে কি বলবে তার কিছু বলার নেই। যা বলবে জাহিন বলবে আর সে নীরব দর্শক হয়ে সবটা দেখবে। ছেলে আর ছেলের বউকে মৌন দেখে জোহরা বেগম পুনরায় বলে, কি হলো জাহিন, চুপ করে আছিস কেন? কি হয়েছে সেটা বলবি তো। জাহিন ঘাড় দু পাশে নাড়াতে নাড়াতে বিচলিত গলায় বলে, কিছু হয়নি মা। তাহলে দুজনে এভাবে চিৎকার করলি কেন? আর তোর হাতে কি? জাহিন উচ্চ বাক্যে বলে, কিছু না মা। শুধু কিছু না কিছু বলে যাচ্ছিস। তারপর অয়ন্তীর দিকে ফিরে বলেন, অয়ন্তী তুমি বলো তো কি হয়েছে? অয়ন্তী আমতা আমতা করে বলে, মা আসলে আমি কিছু জানি না। জোহরা বেগম কিছু বলতে যাবেন, সাথে সাথে রুনা আক্তার বলেন, ভাবি চলেন, কিছু হয়নি যখন শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কিন্তু উফ ভাবি চলেন তো। এই যারা, তুইও চল। রুনা আক্তার যারা আর জোহরা বেগমকে জোর করে জাহিনের ঘর থেকে নিয়ে যান। রুনা আক্তার কিছু একটা আন্দাজ করেছেন জাহিন আর অয়ন্তীর হাবভাব দেখে। তাই জাহিন আর অয়ন্তীকে নিজেদের মতো থাকতে দেওয়ার সুযোগ করে দিল। জাহিন আর চোখে বারবার তাকাচ্ছে অয়ন্তীর দিকে। অয়ন্তীও আর চোখে দেখছে জাহিনকে। এক সময় দুজনের চোখের সাথে চোখ মিলে যাওয়াতে দুজনেই থতমত খেয়ে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নেয়। অয়ন্তীর বড্ড অস্বস্তি লাগছে জাহিনের সামনে থাকতে, তাই আর এক মুহূর্ত দেরি না করে আলমারি থেকে শাড়ি আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বলে, আমি তৈরি হয়ে আসছি যারার রুম থেকে। কথাটা বলে অয়ন্তী এক প্রকার দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। অয়ন্তী চলে যেতেই জাহিন ধপাস করে বেডে বসে পড়ে। কি বাজে একটা সিচুয়েশনে পড়তে হলো তাকে আজকে। এই 31 বছর বয়সের জীবনে এমন বিব্রতকর পরিস্থিতিতে কোনো দিন পড়তে হয়নি তাকে। আর পড়বেই বা কি করে, আগে তো আর বিয়ে করেনি।
জাহিন ব্যাগ থেকে পুনরায় কাপড়টা বের করে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা ধরে চোখের সামনে ধরল। একটা পাতলা ফিনে ফিনে কাল রঙের নাইটি। জাহিন এক নজরে নাইটিটার দিকে তাকিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আজ তোর জন্য অয়ন্তীর সামনে আমাকে এমন একটা বিব্রতকর পরিস্থিতি পড়তে হলো। মেয়েটা কি ভাবলো আমার সম্পর্কে? ইস, আচ্ছা অয়ন্তী আবার এটা ভাবছে না তো যে আমি তার জন্য এটা এনেছি? কিন্তু আমি তো শাড়ি এনেছিলাম ওনার জন্য। তাহলে এটা আসলো কোথা থেকে? জাহিনের বাড়িতে আসার আগের ঘটনা। জাহিন যখন বাড়ি ফিরছিল তখন নজর পড়ে ফুটপাতের একটা বাচ্চার উপরে, যার গায়ে কাপড় বলতেই নেই, আর এই ঠান্ডার মাঝে বারবার নিজের দু হাত দিয়ে আঁকড়ে ধরছে, কিন্তু লাভ কিচ্ছুই হচ্ছে না। জাহিনের বড্ড মায়া লাগলো বাচ্চাটাকে দেখে। তখন জাহিন গাড়ি সাইড করে বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে নিয়ে মলে ঢুকে আর মল থেকে কিছু গরমের কাপড় কিনে দেয় আর সাথে কিছু টাকাও দেয়। জাহিন বাচ্চাটাকে কাপড় কিনে দিয়ে মল থেকে বের হতে নিবে তখনই নজর পড়ে একটা শাড়ির উপরে, আর শাড়িটা দেখার পরেই অয়ন্তীর কথাটাই মাথায় আসলো। তাই জাহিন ভাবল অয়ন্তীর জন্য শাড়িটা নিয়ে যাবে, কিন্তু কে জানতো এমন একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু মাঝখানে একবার জাহিনের সন্দেহ হয়েছিল ব্যাগটা তেমন ভারী না হওয়াতে। আর ব্যাগটা চেক করতে নিলে নেহাল ফোন করে আর ব্যাপারটাও সম্পূর্ণভাবে মাথা থেকে চলে যায় জাহিনের। জাহিন নাইটিটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বিতৃষ্ণা নিয়ে বিড়বিড়িয়ে বলে, নিশ্চয়ই কারোর ব্যাগের সাথে আমার ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। অয়ন্তীকে যারা সুন্দর করে সাজিয়ে দিয়ে বলে, মাশাল্লাহ ভাবি, তোমাকে খুব সুন্দর লাগছে। ভাইয়া তোমার দিকে থেকে নজর সরাতেই পারবে না আজকে। অয়ন্তী লাজুক হাসল আর বলল, কিন্তু এ সময় কোথায় যাবেন উনি আমাকে নিয়ে? ভাইয়া বলেনি তোমাকে কোথায় যাবে। না, ভাইয়ার বন্ধু মানে নেহাল ভাইয়ার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। প্রতি বছরেই আমার যাই, কিন্তু এবার তুমি আর ভাইয়া যাবে। তোমরা যাবে না কেন? তুমি আর ভাইয়া গেলেই হবে। চলো, ভাইয়া হয়তো অপেক্ষা করছে তোমার জন্য। অয়ন্তী ঢোক গিলে নিচের ঠোঁট জিহ্বা দ্বারা ভিজিয়ে নেয়। কি করে সে জাহিনের সামনে যাবে? সে তোট লজ্জায় মরেই যাবে। অয়ন্তীকে নিয়ে যারা ভাইয়ের ঘরে আসে। জাহিন সবে মাত্র কোটটা পড়েছে। যারা ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া দেখতো ভাবিকে কেমন লাগছে দেখতে। জাহিন বোনের গলার স্বর শুনে সামনের দিকে ফিরে তাকায়। জাহিন অয়ন্তীকে দেখে থমকে গেল। মেয়েটাকে সাজলে একদম অন্য রকম। নীল রঙের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঘন রেশমি চুলের গোছা বা কাঁধের উপরে এনে রেখেছে। জাহিন মুগ্ধ নয়নে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। কিন্তু কিছু একটা মিসিং হওয়াতে অয়ন্তীর এই সাজটা পরিপূর্ণ লাগছে না জাহিনের কাছে। এদিকে অয়ন্তী মাথা নিচু করে রেখেছে। জাহিনের দিকে তাকাতে বড্ড অস্বস্তি ফিল হচ্ছে তার। কিন্তু তারপরও অয়ন্তী সকল জোরতা পেছনে ফেলে জাহিনের দিকে চোখ তুলে তাকায়। জাহিনের মুগ্ধ চোখ জোড়ায় আটকে যায় নিজের চোখ জোড়া। এদিকে যারা নীরব দর্শকের মতো ভাই আর ভাবির চোখাচোখি প্রেমময় খেলা দেখে গলা খাকারি দিয়ে বলে, ভাইয়া ভাবি আমি এবার আসি। আর তোমরাও রওনা হয়ে যাও, না হলে দেরি হয়ে যাবে তোমাদের নেহাল ভাইয়ার বাড়িতে যেতে। জাহিন আর অয়ন্তী যারার কথা শুনে হকচকিয়ে উঠে। যারা হাসতে হাসতে ঘর থেকে প্রস্থান করে। জাহিন আর অয়ন্তী ঠাই দাঁড়িয়ে রইল একই জায়গাতে। অয়ন্তী নিচু গলায় বলে, যাবেন না? যাব, কিন্তু তার আগে একটা কাজ কমপ্লিট করতে হবে। কথাটা বলেই জাহিন বেলকনির দিকে চলে যায়। অয়ন্তী ভ্রু কুঁচকে বেলকনির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই জাহিন দুটো গোলাপ ফুল নিয়ে এল। একটা সাদা আরেকটা লাল। অয়ন্তী বুঝতে পারছে না এই রাত্রিবেলা ফুল দিয়ে কি করবে লোকটা। জাহিন অয়ন্তীর সামনে এসে দাঁড়ালো। অয়ন্তী প্রশ্ন করে, ফুল? ফুল দিয়ে কি করবেন?
জাহিন মজা করে বলে, কোনো এক নারীর রেশমি কালো চুলের ভাঁজে ফুল দুটো গুজে দেওয়ার জন্য নিয়ে আসলাম। অয়ন্তী ভ্রু কুঁচকে তাকিয়ে রইল জাহিনের পানে। কোনো এক নারী মানে? কে সেই নারী যে নারীর চুলের ভাঁজে জাহিন ফুল গুজে দিতে চাইছে এই সন্ধ্যাবেলায়? জাহিন অয়ন্তীর ভাবনা বুঝতে পেরে মুচকি হেসে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে আর কিছু একটা খুঁজে বের করে নিয়ে অয়ন্তীর কাছে আসলো। জাহিনকে নিজের নিকটে আসতে দেখে অয়ন্তী 2 কদম পিছিয়ে যায়। তা দেখে জাহিন ভরাট গলায় বলে, স্থির হয়ে দাঁড়ান। জাহিনের কথা অনুযায়ী স্থির হয়ে দাঁড়ালো অয়ন্তী। জাহিন অয়ন্তীর কাঁধের দিকে হাত বাড়াতেই অয়ন্তী মাথাটা হালকা পেছনে নিয়ে চোখ বন্ধ করে নেয়। কি করতে চাইছে জাহিন এই মুহূর্তে? ওই দিনের মতো কি আবার? অয়ন্তীর ভাবনার মাঝে টের পেল তার চুলের ভাঁজেই জাহিন আলতো হাতে ফুল গুজে দিচ্ছে। জাহিন ফুল দুটো গুজে দিয়ে ক্লিপ দ্বারা আটকিয়ে দিয়ে বলল, নাও পারফেক্ট। এবার সম্পূর্ণ সাজটা পরিপূর্ণ হলো। অয়ন্তী হাত দ্বারা ফুল দুটো স্পর্শ করল। জাহিন পুনরায় বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। জাহিন কথাটা বলে ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ল। অয়ন্তী দৌড়ে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আয়নার উপরে পড়া নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। সত্যি তার সাজটা পরিপূর্ণ হলো চুলের ভাঁজে ফুল দুটো গুজে দেওয়াতে। জাহিন আর অয়ন্তী এসে পৌঁছালো আহমেদ ভিলাতে। আহমেদ ভিলার চারদিকে লাইটিং করা। অয়ন্তী গাড়ি থেকে নেমে চারপাশটা নজর বুলিয়ে নেয়। সারা বাড়ি মানুষে গম গম করছে। জাহিন গাড়ি পার্ক করে অয়ন্তীর পাশে এসে দাঁড়িয়ে বলে, চলুন, ভেতরে চলুন। অয়ন্তী আস্তে ধীরে জাহিনের হাঁটার সাথে তালে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু সামনের দিক থেকে দৌড়ে একটা ছেলে আসছে তাদের দিকে। জাহিন ভ্রু কুঁচকে সেটা দেখে সাথে সাথে নিজের শক্ত ডান হাতটা অয়ন্তীর কাঁধে চেপে ধরে নিজের বাহুডোরে নিয়ে আসে। আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তী হতবাক হয়ে যায়। জাহিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে লোকটার হলোটা কি হঠাৎ করে। জাহিন অয়ন্তীর অবাক করা চাউনি দেখে সাথে সাথে অয়ন্তীকে ছেড়ে দিয়ে গলা খাকারি দিয়ে চারপাশটায় নজর বুলিয়ে বলে, সরি, এভাবে টান দেওয়ার জন্য। আসলে একটা ছেলে আপনার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল। যদি টান না দিতাম আপনাকে তাহলে হয়তো কাঁধে ব্যথা পেতেন। অয়ন্তী মৃদু হাসল জাহিনের কথা শুনে। জাহিন এত চিন্তা করে তার জন্য ভাবা যায়। অয়ন্তীর হাসি দেখে জাহিন নির্বিকার ভঙ্গিতে বলে, কি হলো, হাসছেন কেন? এমনি চলুন, আপনার বন্ধু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। অয়ন্তী সামনের দিকে হাঁটা ধরল। জাহিন মুখ দিয়ে চ বর্গীয় শব্দ উচ্চারণ করে নাক ফুলিয়ে বিরস গলায়, স্টুপিড বয় বলেই হাঁটা ধরল সামনের দিকে। অয়ন্তী আর জাহিন ভেতরে ঢুকতেই নেহাল তাদেরকে দূর থেকে দেখে দৌড়ে এসে জাহিনকে ঝাপটে জড়িয়ে ধরল। এভাবে জড়িয়ে ধরার জন্য জাহিন নিজের ঢাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। নেহাল জাহিনকে ছেড়ে দিয়ে বলে, এতক্ষণ লাগলো আসতে? তোর কি এমন রাজ কাজ করছিলি তুই যে এত দেরি হলো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আবার নেতা সাহেব। নেতাগিরি করতে করতে আপনার দিন যায়, যদিও বা তুই রাজনীতির রটাও জানিস না। আমি যদি রাজনীতি করতাম তাহলে দেখিয়ে দিতাম আমি কি কি করতে পারি। জাহিন নীরবে বন্ধুর সমস্ত কথা শুনে যাচ্ছে। আর নেহাল কথা বলেই যাচ্ছে, থামার নামেই নেই। জাহিনের পাশে দাঁড়িয়ে থাকা অয়ন্তী হা হয়ে তাকিয়ে আছে নেহালের দিকে। একটা লোক এত কথা বলে কিভাবে? বুঝাই যাচ্ছে এই লোক পুরো বাচালের বাচাল। জাহিনের পুরো উল্টো নেহাল। এই লোকের সাথে কি করে জাহিনের মতো গোমরা মুখর বন্ধুত্ব হলো, এটা এখন অয়ন্তীর ভাবনা। অবশেষে নেহালের বকবকানি বন্ধ হলো। জাহিন মজা করে বলে, বকবক করে তো নিজেকে নেহাল থেকে বেহাল বানিয়ে ফেলবি, এবার থামো ভাই। আমি না হয় তোর বকবকানিতে অবস্থা, কিন্তু আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোর বকবকানিতে অভ্যস্ত নয়।
নেহাল জাহিনের পাশে থাকা অয়ন্তীর দিকে তাকালো। বন্ধুকে ঝাড়ি দিতে ব্যস্ত থাকার জন্য নেহাল এতক্ষণ খেয়াল করেনি অয়ন্তীকে। অয়ন্তী মুচকি হাসল। নেহালও তার বিপরীতে হেসে জাহিনের পেটের সাইডে খোঁচা মেরে বলল, যাক তাহলে তুই ভাবিকে নিয়ে আসলি, ভেবেছিলাম আনবি না হয়তো ভাবিকে। চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। ভাবি চলুন। নেহাল জাহিনের কাঁধ জড়িয়ে ধরে কৌতুকের গলায় বলে, তাহলে শেষমেশ বিয়েটা করলি তুই? সেটাও আবার কত কাহিনী করে। জাহিন নেহালের কথায় নিরুত্তর রইল। এই ছেলের সাথে কথা বললেই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেব, তাই শ্রেয় হচ্ছে ওর কথা চুপচাপ গিলে ফেলা। জাহিন তার বন্ধু মহলের মাঝে আসতেই সবাই উত্তেজিত হয়ে চিৎকার করে উঠে, বিশেষ করে অয়ন্তীকে জাহিনের সাথে দেখে। সবার সাথে এক এক করে জাহিন অয়ন্তীকে পরিচয় করিয়ে দেয়। সবাই অয়ন্তীর সাথে কুশল বিনিময় করল। নেহালের বউ রইমা অয়ন্তীকে নিজের সাথে নিয়ে যায়। এতগুলা বেডা মানুষের সাথে থাকার কোনো মানেই হয় না। অনুষ্ঠান শেষের পথে এক এক করে সবাই চলে যাচ্ছে। জাহিন আর তার বন্ধুরা জাহিনকে ঘিরে কাকড়া মতো চিপে ধরেছে। জাহিন সবার মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? মুরাদ বলল, হয়েছে তো অনেক কিছুই। এখন যা যা হয়েছে তুই সব আমাদের খোলসা করে বলে দে। জাহিন ভ্রু কুঁচকে বলে, কি বলবো আমি? নেহাল সোফার হাতলে বসে জাহিনের কাঁধে চাপড় মারতে মারতে বলে, তোর বিড়াল মরার কাহিনী বল। মিরাজ উত্তেজিত গলায় বলে, ওই জাহিন, তুই কি সত্যি বিড়াল মেরেছিস? নেহাল মিরাজের কথা চিনিয়ে নিয়ে বলে, আরে মেরেছে মেরেছে, ওর বা হাতের পাশে দেখলাম তো খামচির দাগ, এটা নিশ্চয়ই ভাবির নখের খামচির দাগ, তাই না জাহিন? জাহিন ঘাড় ঘুরিয়ে নেহালের দিকে তাকালো। নেহাল দুষ্টু হেসে দুভ্রু নাচাতে শুরু করল। জাহিন যথেষ্ট সতর্কে ছিল যাতে করে তার এই দাগ নেহাল না দেখতে পারে, তার জন্য শার্টের হাতা পর্যন্ত কনুই পর্যন্ত ফোল্ড করেনি। তবে একবার করেছিল হাত ক্লিন করার সময়, তখনই হয়তো নেহাল কোনোভাবে দেখে নিয়েছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার এই খামচির দাগ নিয়ে সবাই পিএইচডি করা শুরু করে দিবে। মিরাজ নেহালের কথাটা শুনে চোখ বড় বড় করে। তাই নাকি আমাদের নিরামিষ? জাহিন এত জলদি বিড়াল মেরে দিল? জাহিন উচ্চ বাক্যে বলল, আরে তোরা ভুল ভাবছিস। নেহাল আহত গলায় বলে, তার মানে কিচ্ছু হয়নি? জাহিন দাঁতে দাঁত চেপে নেহালের দিকে গরম চোখে তাকিয়ে বলে, না। এটা কোনো কথা বললি তুই জাহিন? আমার বন্ধু হয়ে তুই এতটা পিছিয়ে কি করে যেতে পারলি? আমাকে দেখে শিখ বেটা, বিয়ের 9 মাসের মাথায় তোর ভাবিকে একটা বাচ্চা গিফট করে দিলাম তার ছোট্ট পেটটাতে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এই 9টা মাস কিন্তু অনেকটা সময়, তাই বেশি ভাব নিস না। তা ঠিক, কিন্তু দেখ আমাদের বন্ধু মহলে কে এমন বীরপুরুষ যে 9 মাসের মাথায় এমন একটা বীরত্বের কাজ করতে পেরেছে। সুমন কণ্ঠে ক্রোধ এনে বলে, এই নেহাল, তুই কিন্তু আমাদের পুরুষত্বের উপরে আঘাত করছিস। নিজেদের মাঝেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ল নেহাল আর সুমন। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বন্ধুদের ঝগড়া করা দেখছে প্রত্যেকবারের মতো। এটাই হয়ে আসছে বিগত 7 বছর ধরে। এর মাঝে জাহিনের ফোন আসল। নুহাস কল করেছে। জাহিন এই হট্টগোলের মাঝে না থেকে ফোন পিক করে দূরে গিয়ে কথা বলতে শুরু করল নুহাসের সাথে। বল নুহাস, ভাই রিহানকে ফিরিয়ে আনা দরকার বাড়িতে, না হলে ছেলেটা ডিপ্রেশনে চলে যেতে পারে। জাহিন চিন্তিত হয়ে বলে, ডিপ্রেশনে চলে যাবে মানে? একটা মেয়ের সাথে সম্পর্কে জোড়াতে চাইছে ও, কিন্তু মেয়েটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে ওকে, আর ও বেহায়ার মতো মেয়েটোর কাছে। তাই আমার মনে হয় বাড়ির সকলে ওর সাথে ওর এখন থাকা দরকার। ঠিক আছে, আগামীকাল ওর কাছে যাব আমি। আচ্ছা, তোমরা আসবা কখন? একটু পরেই চলে আসবো। আচ্ছা, তাহলে সাবধানে আসো। জাহিন নুহাসের সাথে কথা বলে নেহালদের কাছে আসে।
পরিবেশ এত শান্ত দেখে জাহিন সোফায় বসতে বসতে সন্দিহান গলায় বলে, কি হলো তোদের? কথা বলার ঝড় থেমে গেল কেন হঠাৎ করে? নেহাল মেকি হেসে সেন্টার টেবিলের উপর রাখা শরবতের গ্লাসটা জাহিনের দিকে এগিয়ে দিয়ে বলে, পরিবেশে ঠান্ডা হয়ে গেছে, এবার তুইও একটু ঠান্ডা শরবত খেয়ে চাঙ্গা হয়ে যায়। জাহিন ভ্রু কুঁচকে বলে, এই শীতের মাঝে আবার ঠান্ডা শরবত কেন? নেহাল আমতা আমতা করে বলে, এমনি। এত কথা না বলে খা। কথাটা বলে অন্য বন্ধুদের বলে, এই তোরাও খা, তোদের ভাবির হাতে স্পেশাল শীতকালের ঠান্ডা শরবত। কথাটা বলে আর চোখে জাহিনের দিকে তাকালো। জাহিন কিছুক্ষণ শরবতের গ্লাসটার দিকে তাকিয়ে রইল। কিছু তো একটা ঘোপলা আছে এর মাঝে, সকলের হাবভাব দেখে যা বোঝা যাচ্ছে। জাহিন গলা খাকারি দিয়ে বলে, গ্লাসটা চেঞ্জ করে দে। নেহাল আগে থেকে অবগত ছিল এটা হবে, তাই আবেগী হয়ে কাঁদো কাঁদো গলায় বলে, জাহিন দোস্ত, তুই কি আমাকে সন্দেহ করছিস? জাহিন অবলীলায় বলল, তোকে সন্দেহ করার মতো অনেক রিজন আছে। অতীতে যা যা করে এসেছিস, এরপর তোকে বিশ্বাস করতে আমার ভয় হয়। নেহাল আহত গলায় বলে, ঠিক আছে, তুই যখন আমাকে এতই সন্দেহ করছিস তাহলে তুই আমার গ্লাসটা নে। জাহিন নেহালের গ্লাসটা নিয়েও বসে রইল। নেহাল অধৈর্য গলায় বলে, কি হলো, এখন খাচ্ছিস না কেন? জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে শরবতটা পান করতে শুরু করে। এদিকে নেহাল ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে একবার মিরাজের দিকে তো আরেকবার মুরাদের দিকে তাকায়। নেহাল মনে মনে বলল, বন্ধু তুমি যদি চলো ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। তোমার বাসর যদি আমি আজকে না করিয়েছি তাহলে আমার নাম নেহাল নয়। কিছুক্ষণ আগের ঘটনা। জাহিন উঠে চলে যেতেই নেহাল বলে, আচ্ছা থামো, এসব কথা বাদ দে, এবার অন্য কথায় আসি। কি কথা? দেখ, জাহিনের বন্ধু হিসেবে তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? মুরাদ আগ্রহ নিয়ে বলল, তা কি সেই দায়িত্ব কর্তব্যটা শুনি একটু। শোন, আমি জানি এইট বেডার এই জীবনে বাসর টাসর করা হবে না। মিরাজ মজার স্বরে বলে, কেন, জাহিনের কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে চল কলিকাতা হারবালে নিয়ে যাই ওকে। এক প্যাক খেলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে ব্যাটার। কলিকাতা হারবাল মানেই জাদুর খেলা। মুরাদ মিরাজকে খোঁচা মেরে বলল, তুই কি তোর দুর্বল যন্ত্রপাতি সবল বানিয়েছিস নাকি কলিকাতা হারবালের ঔষধ সেবন করে? যে কলিকাতা হারবালকে এক্কেবারের জাদুর খেলা বলছিস? বলেই হাসতে লাগতো মুরাদ। মিরাজ রেগে ফায়ার হয়ে বলে, তুই রুমে চল, তোকে দেখিয়ে দেই আমার যন্ত্রপাতি কতটা সবল। মুরাদ নাক মুখ কুঁচকে বলে, ইয়া, তুই কি আমাকে গে মনে করিস নাকি যে তোর সাথে আমি রুমে যাব? নেহাল দুটোকে ঝাড়ি মেরে বলে, আরে রাখবি তোদের কলিকাতা হারবাল। আমার কাছে কলিকাতা হারবালের ঔষধের থেকেও এমন এক জিনিস আছে যেটা খেলে আমাদের আনলুমান্টিক জাহিন লুমান্টিক জাহিনে পরিণত হবে। কি সেটা? নেহাল ফ্রিজ থেকে একটা ছোট মদের বোতল এনে বলে, এই সেই জিনিস যে জিনিস খেলে জাহিন বাবাজি টাল মাতাল হয়ে যাবে। মিরাজ ঠোঁট টিপে হেসে বলে, ভাই এই জিনিস জাহিন একবার খেয়েছিল, তাও আবার জোর করে ওকে খেয়েছিলাম, মনে আছে? তারপরে তোর যন্ত্রণা যা সহ্য করেছি সারা জীবন মনে থাকবে আমরা। তাই তো বলছি এবার একটু আমাদের ভাবিসাব সহ্য করুন ওর যন্ত্রণা। বলেই সবাই বাঁকা হাসল। জাহিন বেশি অর্ধেকটা খেয়েছে শরবত। সবাই জাহিনের দিকে আগ্রহের সহিত তাকিয়ে আছে। জাহিনের চোখ ঝাপসা হয়ে আসছে, কেমন যেন ঘোলাটে লাগছে সবকিছু। জাহিন চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে আবারও চোখ খুলে ধীর গলায় বলল, কি হয়েছে, সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? মিরাজ বলল, ভাই তোর কি মাথা ধরেছে? অল্প একটু। কিন্তু কেন বলতো? নেহাল হাসতে হাসতে বলে, কারণ আপনার শরবতে একটুখানি না অনেকটাই মদ মিশিয়ে দিয়েছি। জাহিন কপাল তর্জনী আর বৃদ্ধাঙ্গুল চেপে ধরে হতবাক হয়ে বলে, মানেটা একটু পরে টের পাবা।
মিরাজ যা তো অয়ন্তী ভাবিকে গিয়ে বল ওনার স্বামী কেমন করছে জানি। জাহিন দুর্বল গলায় বলে, মিরাজ যাবি না তুই, আমার কসম লাগে। নেহাল ধমক স্বরে বলে, রাখো তোর কসম। মিরাজ তুই যা। জাহিন রেগে বলল, মিরাজ না করছি কিন্তু আমি। মিরাজ জাহিনের কথা পাত্তা না দিয়ে চলে গেল। জাহিন এখনো মাতাল হয়নি, তবে আস্তে ধীরে যে সে তার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছে এটা বুঝতে পারছে। অয়ন্তী সামনে আসলে নিশ্চয়ই কিছু একটা করে বসবে, তখন কতটা অস্বস্তিতে পড়তে হবে তাকে। এমন বন্ধু থাকার যে না থাকা ভালো। অয়ন্তী হন্ততন্ত হয়ে জাহিনের কাছে আসল। অয়ন্তীর পেছনে পেছনে রাইমাও এসেছে। অয়ন্তী মাতাল জাহিনের কাছে এসে কিছু ঝুঁকে চিন্তিত গলায় বলে, কি হয়েছে আপনার? জাহিন চোখ মেলে তাকালো অয়ন্তীর দিকে। জাহিনের গভীর নেশাতুর চোখের চাউনি দেখে অয়ন্তীর সর্বাঙ্গ কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে অয়ন্তী নিজেকে সামলে বলল, আপনি ঠিক আছেন? এর মাঝে নেহাল বলে উঠে, ভাবিও ঠিক নেই, ওর রেস্টের প্রয়োজন। অয়ন্তী সোজা হয়ে নেহালের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কেন, ওনার কি হয়েছে? নেহাল লজ্জা পাওয়ার ভাব ধরে বলল, আসলে ভাবি কিভাবে যে বলি। আসলে জাহিন ভুলে একটু লাল পানীয় মানে মদ খেয়ে ফেলেছে। আর এই বেডা মদ খেলে হুঁশ জ্ঞান থাকে না। তাই বলছিলাম ওকে নিয়ে আপনি রুমে যান। বাবা মা যদি দেখে ওর এই বেহাল অবস্থা তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু বাড়িতে যেতে হবে আমাদের। নেহাল অধৈর্য গলায় বলে, না ভাবি, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হতে পারবেন না। যদি কোনো সাংবাদিক দেখে নেয় জাহিন মাতাল তাহলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। আর সামনে আসছে নির্বাচন। যদি এটা জানাজানি হয়ে যায় তখন কি হবে বলুন তো? কিন্তু চিন্তা করবেন না, আমি ওই বাড়িতে ফোন করে সবটা বুঝিয়ে বলবো। আপনি বরং ওকে নিয়ে রুমে যান। আমি তো একা নিতে পারবো না, আপনার একটু সাহায্য করুন। অয়ন্তী জাহিনের দিকে পুনরায় তাকালো। জাহিন আগের ন্যায় তাকিয়ে আছে তার দিকে। জাহিন নিজ থেকে টালতে টালতে বসা থেকে উঠে দাঁড়ায়, গলার স্বরে থেমে আসছে, অয়ন্তী বিশ্বাস করুন আমি মাতাল নই। ওরা আমাকে। জাহিন আর কিছু বলতে পারল না, তার আগেই নেহাল বলল, মাতাল কোনো দিন স্বীকার করে না যে সে মাতাল। কথাটা বলে জাহিনের কাঁধ ধরে বলে, চল তোকে রুমে দিয়ে আসি, না হলে তোকে বাবা মা এভাবে দেখলে নেহালের হাল বেহাল হয়ে যাবে। বলেই জাহিনকে নিয়ে গেস্ট রুমের দিকে অগ্রসর হতে শুরু করল। অয়ন্তী, মুরাদ আর মিরাজের দিকে তাকাতেই তারা মেকি হাসল। অন্যদিকে রইমা খুব ভালো করেই বুঝতে পারছে এই কাজটা যে তার গুণধর স্বামী ইচ্ছে করে করেছে। শারাফ মাত্র থানা থেকে ফিরেছে। 6 তলায় অবস্থিত নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে পকেট থেকে চাবি বের করে দরজার লক খুলে ভেতরে প্রবেশ করে। প্রতিদিনের মতো আবারও একটা নিঃসঙ্গ রাত্রি যাপন করতে চলেছে সে। এই মস্ত বড় অ্যাপার্টমেন্টে সে একাকী থাকে। বাবা মা থাকে গ্রামের বাড়িতে। কাজের সূত্রে তার একা থাকা এখানে। বাবা মাকে বলেছিল এখানে চলে আসার জন্য, কিন্তু গ্রামের এত বড় গৃহস্থ রেখে ওনারা আসতে পারবেন না। আর তার উপরে এই ইট পাথরের শহরে তাদের নাকি ধম বন্ধ হয়ে আসে। শারাফ এটা জানার পর থেকে আর বাবা মাকে জোর করে না এখানে এসে থাকার জন্য। তবে মাকে ফোন করলেই বলবে, বিয়ে করে নে বাবা, বিয়ে করে বউকে নিয়ে থাক, আমরা তো তোর কাছে আসতে পারবো না, তাই জলদি জলদি বিয়েটা করে নে। শারাফ এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুরো অ্যাপার্টমেন্টটায় নজর বুলিয়ে পায়ের জুতো খুলে স্লিপার পরে ইউনিফর্মের শার্টের বোতাম খুলতে খুলতে নিজের রুমে যায়। শারাফ শাওয়ার নিয়ে কিচেনে আসে। সারাদিন অফিস করে এসে এবার তাকে ক্লান্ত শরীর নিয়ে রান্না করতে হবে। এর কোনো মানে আছে কোথায়? তার জন্য কেউ গরম ভাত রেঁধে অপেক্ষা করবে আর সে আরাম করে খাবে, তা না করে এখন তাকে রান্না করতে হবে। চাইলেই বাইরে থেকে খাবার এনে খেতে পারত, কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবারের অনেক পার্থক্য আছে। শারাফ রাইস কুকারে চাল বসিয়েছে আর ডিম ভাজি করবে।
ছেলেদের জন্য সহজ রান্না হচ্ছে ডিম ভাজি। এর বাইরে আর কিছু করা পসিবল না এই মুহূর্তে। সারাফ রান্না বান্না শেষ করে ডাইনিং টেবিল খাবার নিয়ে বসল। এক লোকমা মুখে তুলতেই মায়ের কথা মনে পড়ল। মাকে একটা ফোন করা দরকার। সারাফ মাকে ফোন করল। ফোনের ওপর প্রান্ত থেকে ভেসে আসল সালেহা বেগমের কণ্ঠস্বর। আব্বা কেমন আছো তুমি? সারাফ মুচকি হেসে বলে, ভালো আছি আম্মা। তোমরা সবাই ভালো আছো? হো আব্বা, সবাই ভালো আছে। কি করো তুমি? এই তো খাইতাছি। কি দিয়ে খাইতাছো আব্বা? এই তো গরম ভাত, ডিম ভাজি আর সাথে ঘি। সালেহা বেগম কণ্ঠ নরম করে বলেন, আর কিছু নাই আব্বা। সারাফ হেসে হেসে উত্তর দেয়, আছে তো বানি। ছেলের কথা শুনে সালেহা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, একটা চর খাবি আমার হাতে বাজি ছেলে। মা ছেলে দুজনেই কিছুক্ষণ চুপ রইল। সালেহা বেগম পুনরায় গলার স্বর নরম করে বলেন, একটা কথা বলবো সারাফ। সারাফ খাবার চিবুতে চিবুতে বলে, কি কথা? তোর আপা একটা কথা বলেছিল ওই দিন। কি কথা বলছে আপা? বলছে তোর জন্য মেয়ে দেখতে আর কতদিন এভাবে খেয়ে না খেয়ে থাকবি। এবার একটা লাল টুকটুকে বউ টানার দরকার, যে তোর সবসময় খেয়াল রাখবে আর আমরাও সবাই একটু নিশ্চিন্তে থাকব। মায়ের কথা শুনে সারাফ থমকে যায়। ছেলেকে চুপ মেরে যেতে দেখে সালেহা বেগম বলেন, কি হলো? আমরা কি মেয়ে দেখা শুরু করব? সারাফ সোজাসুজি বলে, না মা, মেয়ে ঠিক করা আছে আমার। সালেহা বেগম খুশি খুশি গলায় বলে, সত্যি? কোথায় থাকে মেয়ে? তার ঠিকানা দে, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মামা, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আগে তার সাথে ভাব হোক তারপর। ঠিক আছে ঠিক আছে, জলদি জলদি ভাব করে নে, আর আমি গিয়ে তোর বাবাকে খবরটা জানাই। বলেই ফোন কেটে দেয়। সারাফ মুচকি মুচকি হাসছে। যাকে সে পছন্দ তার সাথে তো এখনো কথা বলে উঠতে পারিনি, আর তার মা কিনা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছে। আজকে লিজা ফোন করবে, সে খাওয়া দাওয়া শেষ করে। লিজার ফোন নাম্বারটা 2 দিন আগে সারাফ সংগ্রহ করেছে, কিন্তু ব্যস্ততার কারণে আর কল দিয়ে উঠতে পারেনি। যারাকে দিয়ে অয়ন্তীর কাছ থেকে লিজার নাম্বারটা নিয়েছে সারাফ, কিন্তু নাম্বার নেওয়ার সময় যারা যেই পরিমাণ তাকে টিচ করেছে তা বলার বাহিরে। সারাফ খাওয়া দাওয়া শেষ করে বেকনিতে গিয়ে দাঁড়ায়। 6 তলার উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে যেন। হিম পড়ছে বাইরে, তাই তার বেশিক্ষণ সময় না থেকে ভেতরে চলে আসে। বেডে উপরে আধশোয়া হয়ে বসে রইল সারাফ। হাতে ফোন, ফোনের স্ক্রিনে ছলছল করছে লিজা নামটি। কল দিবে নাকি দিবে না ভেবে দুটানায় পড়ে গেল। সারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সব জোরটা পেছনে ফেলে শেষমেশ কল করল লিজাকে। কিন্তু রিং হয়ে গেল, কল আর ধরল না লিজা। মেয়েটা কি ঘুমিয়ে পড়ল নাকি? সারাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 10টা বাজে। সারাফ ফোন ঘুরাতে ঘুরাতে বলে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল মেয়েটা? অবশ্য গ্রামের মানুষরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কথাটা বলে বেড সাইডের টেবিলের উপরে ফোনটা রেখে শুয়ে পড়ে। বড্ড ক্লান্ত লাগছে, আগামীকাল আবার শুরু হবে তার কর্মজীবন। শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়া পেতেই জাহিনের ঘুম ছুটে যায়। জাহিন আড়মোড়া ভেঙ্গে চোখ মেলে তাকায়। পিটপিট চোখে তাকাতেই সামনে ভেসে উঠে নেহালের প্রতিচ্ছবি। নেহাল পায়ের উপরে পা তুলে বসে আছে সোফায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিনের দিকে। জাহিন কিছুটা অবাক হয় নেহালের এমন দৃষ্টি দেখে। এই ছেলে এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে? জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখ দুটো কচলে নিয়ে শুয়া থেকে উঠে বসে ভাঙ্গা গলায় বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে নাকি যে এভাবে তাকিয়ে আছিস? নেহালের কোনো সারা শব্দ নেই। সে একই দৃষ্টিতে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিনের বড্ড বিরক্ত লাগলো, গতকাল রাত থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়ে মারছে।
এখন কি করতে চাইছে এই ছেলে? তার এখানে আসাটাই বড় ভুল হয়েছে। জাহিন বেড থেকে নামতেই মাথাটা হালকা ঘুরে উঠে। ধপ করে বেডে বসে পড়ে নিজেকে তটস্থ করে কিছু বলতে যাবে, সাথে সাথে নেহাল সোফা থেকে উঠে জাহিনের পাশে বসে সন্দিহান গলায় বলে, জাহিন, তুই কি বন্ধু শারীরিকভাবে অসুস্থ? তাহলে আমাকে নির্ভয়ে বল, আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে নিয়ে ভালো একজন ডাক্তারের কাছে যাব। জাহিন ভ্রু কুঁচকে বলে, কি যা তা বলছিস তুই এসব? নেহাল উচ্চ বাক্যে বলে, তাহলে আমি কি বলবো বল। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোকে কিছু বলতে হবে না। তাহলে মিরাজ ঠিকই বলেছে, তোকে কলিকাতা হারবালের ঔষধ সেবন করিয়ে তোর যন্ত্রপাতি ঠিক করাতে হবে। জাহিন রাগী গলায় বলে, নেহাল তুই চুপ করবি? গতকাল রাত্রে যা করেছিস তার জন্য কিন্তু আমি তোকে এখনো কিছু বলিনি, তাই আমাকে কিছু বলতে বাধ্য করিস না। শান্ত আছি, শান্ত থাকতে দে। নেহাল বিরক্তিকর ভাব নিয়ে বলে, তোর বলার মতো মুখ আছে নাকি? একজন পুরুষ মানুষ কখনোই তার বউকে পাশে রেখে এভাবে নাক ডেকে ঘুমাতে পারে না। আর সেখানে যদি পুরুষ মানুষটা হয় মাতাল, তাহলে তো কথাই নেই। কিন্তু তুই মাতাল হয়েও কিছু করলি না। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমি এতটাও মাতাল ছিলাম না, তবে সেলফ কন্ট্রোল যে হারিয়েছি এটা বুঝতে পেরেছি। চাইলেই গত রাতে অয়ন্তীর মাঝে আমি ডুব দিতে পারতাম, কিন্তু। নেহাল আগ্রহ নিয়ে বলে, কিন্তু কি ভাই? দেখ, অয়ন্তী আমার ছোট ভাইয়ের বউ হওয়ার কথা ছিল। ওনাকে আমি প্রথম থেকেই আমার ছোট ভাইয়ের বউ হিসেবে দেখে এসেছি। উনি হয়তো আমাকে সেই নজরে দেখে এসেছেন, কিন্তু কারণ বশত আমাদের সম্পর্কটা বদলে যায়। এখন সেই সম্পর্কটা স্বাভাবিক হতে একটু তো সময় লাগবে, কিন্তু তারপরও ওনার অনেকটা কাছে গিয়েছি আমি। বুঝতে পারছি তোর কথাটা, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলে হবে না জাহিন। অয়ন্তী ভাবির সাথে তোর জুড়ি ছিল, তাই বিয়েটা হয়েছে। জাহিন প্রসঙ্গ পাল্টে বলে, ঠিক আছে, আর ভাষণ না মেরে আমার জন্য তোর একটা শার্ট নিয়ে আয়। নেহাল দুষ্টু হেসে বাঁকা চোখে বলে, আচ্ছা আনবো, তার আগে এটা বল, গতকাল রাত্রে কি এমন হয়েছিল যার জন্য তুই ভাবির মাঝে ডুব দিতে পারলি না? জাহিন গম্ভীর গলায় বলে, তুই যাবি নেহাল, না হলে কিন্তু গতকাল রাত্রে যেই ঘটনাটা ঘটিয়েছিস সেটার জন্য তুই আমার হাতে রাম ধোলাই খাবি। নেহাল চোখ মুখ কুঁচকে বলে, তোর মধ্যে ধৈর্যশীল পুরুষ যেন আর কেউ না হয়, এটা আমি অভিশাপ দিলাম সকল পুরুষ জাতিকে। বলেই হনহনিয়ে চলে যায় নেহাল। তার প্ল্যানটা যে জাহিন এভাবে নষ্ট করে দিবে সেটা সে একদম অ্যাকসেপ্ট করতে পারছে না। সকাল বেলা নেহাল রইমাকে জোর করে অয়ন্তীর কাছে পাঠায় একটা নতুন শাড়ি দিয়ে। কিন্তু রইমা যখন বুঝতে পারল জাহিন আর অয়ন্তীর মাঝে তেমন কিচ্ছু হয়নি, তখন এত পরিমাণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল যা বলার বাহিরে। এরপর রইমা রুমে এসে নেহালকে এমন ঝাড়ি দিয়েছে যেটা খেয়ে নেহাল দৌড়ে জাহিনের কাছে আসে, আর এসে দেখে জাহিন বেঘোরে ঘুমাচ্ছে। জাহিনের ঘুম দেখে মনে হচ্ছিল সারা রাত কত পরিশ্রমেই করেছে ছেলেটা, যার জন্য এখন এভাবে ঘুমাচ্ছে। নেহাল তখন সোফায় বসে জাহিনের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। নেহাল চলে যেতে জাহিন সোফায় বসে পড়ে। তার গতকাল রাত্রের ঘটনা স্পষ্ট চিত্রে মনে না থাকলেও কিছু ঝাপসা ঝাপসা চিত্র মনে আছে। গতকাল রাত্রের ঘটনা। নেহাল ইচ্ছে করে জাহিনকে সোফার উপরে রেখে গিয়েছে যাতে করে অয়ন্তী মাতাল জাহিনকে বিছানাতে নিয়ে আসে। অয়ন্তী কিছুক্ষণ পরেই রুমে আসে। রুমে ঢুকতেই নজর পড়ে বিছানার উপরে কয়েকটা লাল গোলাপ ফুলের পাপড়ি পড়ে রয়েছে। তাদের কি আজ বাসর রাত নাকি যে এভাবে ফুলের পাপড়ি বিছানার উপরে ফেলে রেখেছে? এই ফুলের পাপড়ি গুলা নেহালেই ফেলে রেখে গেছে। অয়ন্তী জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে এগিয়ে যায় জাহিনের দিকে। যত পা এগোচ্ছে জাহিনের দিকে তত যেন অয়ন্তীর এক অজানা ঘিরে ধরছে। অয়ন্তী জাহিনের দিকে ঝুঁকে কাঁধে হাত রেখে বলে, শুনছেন, বিছানাতে গিয়ে ঘুমান।
সোফায় ঘুমাতে পারবেন না, ঘাড় ব্যথা করবে। কিছুক্ষণ ডাকাডাকির পরে জাহিন চোখ মেলে তাকায়। জাহিন ঘাড় কাত করেই মোহনীয় চোখে অয়ন্তীর পানে তাকিয়ে রইল। বুকটা ধুকপুক করছে অয়ন্তীর। জাহিনের এই চোখের চাউনি আর সইতে না পেরে অয়ন্তী নজর সরিয়ে নিয়ে চলে যেতে নিবে, তখনই জাহিন অয়ন্তীর হাত ধরে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এভাবে টান দেওয়াতে অয়ন্তীর অবাধ্য চুলগুলা সামনে এসে পড়ে। অয়ন্তীর দু হাত গিয়ে ঠেকে জাহিনের বুকে। অয়ন্তী পিটপিট চোখে জাহিনের পানে তাকালো। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। ততক্ষণে জাহিনের মাতাল করা চোখ দুটো অয়ন্তীর ঠোঁট জোড়ার দিকে আটকে যায়। অয়ন্তী উঠতে নীল জাহিন আরো শক্ত করে চেপে ধরে। অয়ন্তী কিছু বুঝে উঠার আগেই জাহিন ফু দেয় অয়ন্তীর মুখে। অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। সর্বাঙ্গে বয়ে গেল এক অজানা শিহরণ। জাহিনের ফু দেওয়ার কারণটা মূলত অয়ন্তীর চুলগুলা মুখ থেকে সারানো, কিন্তু জাহিন ব্যর্থ হল। তাই হাত বাড়িয়ে চুলগুলা হাত বাড়িয়ে কানের সাইডে গুজে দেয়। অয়ন্তী জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে সাপের মতো মোচড়ে উঠে চোখ মেলে তাকায়। অয়ন্তীকে আরো এক দফা অবাক করে দিয়ে সুঠাম দেহের অধিকারী জাহিন হুট করে ছোট্ট দেহের অয়ন্তীর দু বাহু চেপে ধরে সোফার অন্য সাইডে নিয়ে তাকে শুইয়ে দেয়। অয়ন্তী হকচকিয়ে উঠে হা হয়ে জাহিনের মুখের দিকে তাকিয়ে রইল। এই লোক পাগল হয়ে গেছে নিশ্চিত, না হলে এমনটা কেউ করে। ভাবুক অয়ন্তীর কপালে জাহিনের উত্তপ্ত পুরুষালী ঠোঁটের ছোঁয়া পড়ল। অয়ন্তী চোখ বন্ধ করে খামছে ধরল জাহিনের শার্টের কলার। চোখ বন্ধ করা অবস্থা বুঝতে পারল জাহিনের পরের কার্যকর্ম কি হতে চলেছে। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, জাহিনের সাড়া নেই। অয়ন্তী চোখ মেলে তাকাতেই জাহিন হাসল। অয়ন্তী বোকা বনে গেল। এই লোক সত্যি মাতাল হয়ে গেছে, না হলে বাস্তবিক এমনটা করত না। জাহিন অয়ন্তীর ডান হাতটা ধরে তার বা বুকের পাশটা রেখে ভরাট গলায় বলে, কি অনুভব করছেন অয়ন্তী? অয়ন্তী নির্বিকার ভঙ্গিতে তাকালো জাহিনের পানে। জাহিন মুচকি হেসে বলল, এই হৃৎপিণ্ডের গতির মাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মাত্রায় চলার কারণ কি জানেন? অয়ন্তী প্রশ্নবোধক নয়নে জাহিনের পানে তাকালো। জাহিন পুনরায় ঘোর লাগা গলায় বলল, আপনি যেটা আমার সংস্পর্শে আসলেই আমার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কেন হয় এমনটা বলুন তো? অয়ন্তী বাক্যব্যয় করল না। নির্নিমেষ ভঙ্গিতে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন এবার অধৈর্য হল যেন। শুকনো ঢোক গিলে অয়ন্তীর ঠোঁটের দিকে এগিয়ে যায়। দুজনের গরম নিঃশ্বাস একে অন্যকের মুখে আছড়ে পড়ছে। জাহিন অয়ন্তীর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে নিবে, তখনই অয়ন্তী মুখ ঘুরিয়ে নেয়। জাহিনের ঠোঁটের ছোঁয়া গিয়ে পড়ল অয়ন্তীর গালে। কিন্তু নেশাতুর জাহিন যেন আরো পেয়ে বসেছে অয়ন্তীর গলার ভাঁজে ভাঁজে অজস্র চুমু এঁকে দিচ্ছে। অয়ন্তী যেন এক অদৃশ্য বাঁধনে বাধা পড়ে গেছে। সারা শরীর অসাড় হয়ে আসছে। কিন্তু জাহিনকে আটকাতে হবে, যেই লোক সজ্ঞানে থেকেও তাকে চুমু খাওয়ার পরে এতটা জোরতা নিয়ে কাটিয়েছে এতদিন। সেই লোক যদি জানতে পারে মাতাল অবস্থায় তার সাথে এমনটা করেছে, তাহলে তো সেই লোক হয়তো আর জীবনেও তার সামনে আসবে না এই অস্বস্তি নিয়ে। অয়ন্তী জোরে নিঃশ্বাস নিয়ে শক্তপোক্ত বলিষ্ঠের দেহের জাহিনকে ঠেলে দিয়ে নিজের কাছ থেকে সরাল কোনো মতে। জাহিন উন্মত্তের মতো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অয়ন্তী কাঁপা কাঁপা গলায় বলে, জাহিন প্লিজ থামুন। আপনি নিজের মাঝে নেই, আর আমি চাই না আপনি এভাবে আমার কাছে আসুন। এভাবে আমায় নিজের করে নিন, এভাবে আমার সারা অঙ্গে আপনার হাত জোড়া বিলীন হোক। আমি চাই আপনি আমার কাছে সজ্ঞানে আসুন, সজ্ঞানে আপনার ভালোবাসা আমাকে সিক্ত করুন। আর সেই বিশেষ মুহূর্তটা সারা জীবন মনে থাকবে আমাদের দুজনের। অয়ন্তীর কথা শুনে জাহিন থমকে যায়। কিতক্ষণ অয়ন্তীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে অয়ন্তীর ঠোঁটে ছোট করে চুমু দিয়ে বলে, তাই হবে, সজ্ঞানে আপনার কাছে আসবো আমি, মাতাল অবস্থায় নয়।
বলেই অয়ন্তীর কাছ থেকে দূরে সরে এসে স্টান হয়ে দাঁড়িয়ে এলোমেলা পায়ে হেঁটে ধপ করে বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। অয়ন্তী গায়ে থাকা এলোমেলা শাড়িটা ঠিক করে উঠে বসে। এতক্ষণ যেন তার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছিল। অয়ন্তী এক দৃষ্টিতে ঘুমন্ত জাহিনের দিকে তাকিয়ে রইল। আজ যেন এক অন্য জাহিনের সাথে পরিচয় হলো, যেই জাহিন তার কাছে বড্ড ভয়ঙ্কর। সকালের খাওয়া দাওয়া শেষ করে জাহিন আর অয়ন্তী রওয়ানা দিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। অয়ন্তী সিট বেল্ট খুলে নামতে নিবে তখন জাহিন বলে, নুহাসকে গিয়ে বলুন ওর জন্য আমি অপেক্ষা করছি গাড়িতে। অয়ন্তী মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল। সকাল থেকে কেউ কারো সাথে কথা বলেনি। জাহিন অয়ন্তীর যাওয়ার পানে তাকিয়ে রইল। অয়ন্তী আড়াল হতেই জাহিন মাথাটা হেলিয়ে দেয় সিটের উপরে। কিছুক্ষণ পরেই নুহাস আসল। এবার তারা দুজনে যাবে রিহানকে আনতে। অনেক দিন হয়ে গেছে। পরিবার ছাড়া আর দিন থাকবে ছেলেটা। এবার এই সমস্যার সমাধান করতে হবে, না হলে হয়তো আরো ভয়ঙ্কর কোনো পরিস্থিতিতে পড়তে হবে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি পর জাহিন আর নুহাস রিহান যেই হোটেলে আছে সেই হোটেলে এসে পৌঁছায়। সন্ধ্যা হয়ে গেছে। জাহিন গাড়ি লক করে মুখে মাস্ক পরে হোটেলের ভেতরে প্রবেশ করে। রিসিপশনিস্টের কাছ থেকে রিহানের রুম নাম্বার জেনে লিফটে উঠে 10 তলায় যায়। রিহানের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই এর কিছুক্ষণ পরেই দরজা খুলে দেয় রিহান। দরজা খুলে ভাই আর নুহাসকে দেখে রিহান হতভম্ব হয়ে যায়। বড় বড় চোখ করে তাকিয়ে আছে জাহিনের পানে। রিহান ভয়ে শুকনো ঢোক গিল্ড কাপা কাপা গলায় বলে, ভাইয়া তুমি এখানে কেন? তুই কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না আমি? কথাটা বলে জাহিন রিহানের পাশ কাটিয়ে রুমের ভেতরে ঢুকে মুখ থেকে মাস্ক খুলে গম্ভীর হয়ে বলে, বাড়ি চল, অনেক নাটক করেছি, সেই কয়েকদিন আর নাটক করতে হবে না ভাইয়া, আমিটা আসলে। জাহিন ভাইকে থামিয়ে দিয়ে বলে, তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না আমি। রিহান চুপচাপ তোর যাবতীয় যত জিনিসপত্র আছে সব কিছু গুছিয়ে নেয়। ওই দিনের ঘটনাটা কিন্তু আমি এখনো ভুলিনি। রিহান অধৈর্য হয়ে বলে, ভাইয়া প্লিজ আজকের রাতটা এখানে থাকতে দাও, আমি কথা দিচ্ছি আমি আগামীকাল বিকালের মাঝে বাড়ি পৌঁছে যাব। জাহিন ভ্রু কুঁচকে বলে, আজকে গেলে প্রবলেমটা কোথায় তোর? আজকে বাড়িতে গেলে যেই কথা আগামীকাল গেলে একই কথা। রিহান ছোট করে বলে, একজনের সাথে দেখা করে যেতে হবে ভাইয়া। কি বললি? কিছু না, প্লিজ ভাইয়া প্লিজ আমাকে আজকের রাতটা এখানে থাকতে দাও। জাহিন কিছুক্ষণ চুপ মেরে রইল। ঠিক আছে, আগামীকাল যেন আমি তোকে বাড়িতে দেখি। হ্যাঁ আমাকে আগামীকাল বাড়িতে দেখবে বলেই জাহিন রুম থেকে বের হয়ে যায়। নুহাস রিহানের কাঁধে হাত রেখে বলে, চলে আসিস, আগামীকাল বাড়ির সবাই তোকে খুব মিস করে। চাইলে আজকের রাতটা এখানে থেকে তোকে সাথে করে নিয়ে যেতে পারতাম, কিন্তু আগামীকাল একটা মিটিং থাকার জন্য সেটা হলো না। রিহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নুহাস চলে যায়। রিহান বেডে বসে পড়ে। নুহাস ভাইয়া যে এখানে আসছে এটা মাকে কেন তাকে বলল না? হয়তো মা জানে না এই বিষয়ে। রিহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডে চিত হয়ে শুয়ে পড়ে। আগামীকাল পাপড়ির সাথে শেষবারের মতো দেখা করবে। সত্যি জোর করে ভালোবাসা পাওয়া যায়, সে যত চেষ্টা করুক কারোর মন জোর করে পাওয়া যায় না। এতদিন তোট পাপড়ির কাছে থেকেও ভালোবাসা আদায় করতে পারেনি। এবার না হয় দূরে গিয়ে ভালোবাসা আদায় করা যায় কিনা দেখা যায়। কথায় আছে, দূরত্বেই নাকি গাঢ় হয় ভালোবাসা। এবার দেখার পালা রিহান পাপড়ির কাছ থেকে দূরে সরে গেলে পাপড়ি কেমন প্রতিক্রিয়া করে। নুহাসকে থানায় ধরে আনা হয়েছে। কোনো পুলিশ অফিসার সশরীরের গিয়ে নুহাসকে থানায় ধরে আনেনি, বরং ধরে নিয়ে এসেছে জনতারা। সারাফ এই থানার এসআই হওয়াতে নুহাসকে লকআপে না রেখে জিজ্ঞাসাবাদ রুমে রেখেছে।
বন্ধু হয়ে প্রাণের বন্ধুকে কি করে ওই শিকের তৈরি চার দেয়ালের মাঝে রাখবে? আগে অপরাধ প্রমাণ হোক, তারপর যা করার প্রয়োজন তাই করবে। কারো মুখের কথায় সারাফ বিশ্বাস করবে না যে নুহাস এই ঘৃণ্য কাজটা করতে পারে। আধ ঘন্টা হয়ে গেছে নুহাসকে থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু নুহাস টু শব্দটা পর্যন্ত করেনি। সারাফ হাজারটা প্রশ্ন করেছে নুহাসকে, কিন্তু নুহাসের মুখে কোনো কথা নেই। পাথর হয়ে বসে রয়েছে কাঠের শক্তট চেয়ারে, আর দৃষ্টি বড্ড স্থির। শার্টের উপরের 2-3টা বোতাম ছিঁড়ে গেছে, চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, চেহারা কেমন শুকিয়ে গেছে। বন্ধুকে বিধ্বস্ত অবস্থায় দেখে সারাফের যেন বুকটা ফেটে যাচ্ছে। কি করে বন্ধুকে এই মিথ্যা অপবাদ থেকে রক্ষা করবে বোধগম্য হচ্ছে না তার। 11 ঘন্টা আগে জাহিন নির্বাচন অফিস থেকে বের হয়, সাথে খলিল তালুকদারও বের হন। কিন্তু ওনার চোখে মুখে রহস্যময়ী এক হাসি সারাক্ষণ বিস্তার করছে ঠোঁটের কোণে। জাহিন খলিল তালুকদারের দিকে তাকাতেই খলিল তালুকদার মৃদু হেসে বলেন, অভিনন্দন জাহিন, জীবনে প্রথমবারের মতো মনোনয়নপত্র পাওয়ার জন্য। আশা করি ভবিষ্যৎ মেয়র হলে তোমার কাছ থেকে জনগণ ভালো কিছু পাবে। জাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল খলিল তালুকদারের দিকে। যে লোক কয়েকদিন আগে নানা কৌশলে তাকে নির্বাচনে দাঁড়ানো থেকে নামাতে চেয়েছিল, সেই লোক তাকে অভিনন্দন জানাচ্ছে, বিষয়টা কি? খলিল তালুকদার পুনরায় বলল, কি হলো, শুধু কি চেয়ে চেয়ে দেখবে আমায়, কিছু বলবে না? জাহিন ব্লেজারের কলার ঠিক করতে করতে বলল, ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য, আর আপনাকেও অভিনন্দন। খলিল তালুকদার জাহিনের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, ঠিক আছে তাহলে আসি। জাহিনও খলিল তালুকদারের হাতে হাত মিলিয়ে বলল, হুম, সাবধানে থাকবে, আবহাওয়া ঠিক খুব একটা ভালো ঠেকেছে না। কথাটা বলে রহস্যময় হেসে চলে গেলেন। জাহিনের পাশে থাকা নুহাস বলল, ভাই, এই খলিল তালুকদারের ভালো মানুষের হাবভাব আমার ভালো ঠেকেছে না খুব একটা। শয়তান অলওয়েজ ভালো মানুষের মুখোশ পরেই থাকে, ঠিক যেমনটা খলিল তালুকদার পরে থাকেন। কথাটা বলে জাহিন পা বাড়াতে নিবে, ঠিক তখনই পেছনে থেকে কেউ ডেকে উঠে। জাহিন তাকিয়ে দেখে সাদিক এসেছে। জাহিন ভ্রু কুঁচকে বলল, কিছু বলবি? সাদিক উসখুস করে বলল, আসলে একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? কেউ হয়তো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে, তাই একটু সাবধানে থাকবে। কথাটা বলে এক মুহূর্ত দেরি করল না, সাদিক দ্রুত পায়ে হেঁটে চলে গেল। জাহিন অবাক চোখে সাদিকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আগে বাপ সাবধান করলো, আর এখন পোলা সাবধান করে গেল। কি করতে চাইছে কি এই বাপ আর পোলা মিলে? নুহাস সন্দিহান গলায় বলল, ভাই, কি হচ্ছে এসব, কিচ্ছু বুঝতে পারছি না। আর কিসের জন্য সাবধানে থাকতে বলছে এই দুজনে? জাহিন কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সামনের দিকে। এবার মনে হচ্ছে তাকেও ঘুরে দাঁড়াতে হবে। রাজনীতিতে থাকতে হলে একটু শক্ত হতেই হবে, এভাব সৎ থাকলে হবে না, একটু অসৎ হতেই হবে। না হলে এই নোংরা রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব হবে না। ভেবেছিল অন্যদের মতো কারো কোনো ক্ষতি না করে এগিয়ে যাবে, কিন্তু সেটা মনে হচ্ছে না হবে না। কথায় আছে, শক্তের ভক্ত নরমের জম। সারাফ কেস ফাইল চেক করছে এক মনে, তখনই ডেস্কের উপর রাখা ফোনটা ভাইব্রেট করে। সারাফ নাম্বার চেক না করেই কল পিক করে, বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপর প্রান্ত থেকে ভেসে আসে মেয়েলি রাগী চিকন স্বরে কণ্ঠ, আজব, আপনি তো গতকাল রাত্রি বেলা আমাকে ফোন করেছিলেন, আর এখন আমাকেই বলছেন আমি কে? আপনি কে সেটা আগে বলুন। সারাফ ভ্রু কুঁচকে বলে, আশ্চর্য, আমি কোন দুঃখে আপনাকে ফোন করতে যাব, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? কি বাটপার লোক রে বাবা, নিজেই ফোন করেছে রাত 10টার সময়, আর এখন অস্বীকার করছে। নেহাতি আমি ভেবেছিলাম কোনো ইম্পর্টেন্ট কল হয়তো, তাই কল ব্যাক করেছি, না হলে জীবনেও নিজের টাকা খরচ করে কল দিতাম না। যত সব আজাইরা মানুষ, মেয়েদের রাত বিরাতে ডিস্টার্ব করার ধান্দা।
বলেই কল কেটে দেয়। সারাফ হতবাক হয়ে বসে রইল। সে রাত বিরাতে মেয়েদের বিরক্ত করে এই কথাটাও শুনতে হলো তাকে। কলটাকে করেছে সেই ব্যাপারটায় বোধগম্য হতে কয়েক সেকেন্ড সময় লাগলো সারাফের। তড়িৎগতিতে ফোনের লক খুলে কল হিস্টোরিতে গিয়ে যা দেখে তাতে কপাল চাপড়াতে ইচ্ছে করছে সারাফের। আজ যদি নাম্বারটা দেখে কল রিসিভ করত তাহলে হয়তো অন্য রকম হতো ব্যাপারটা। সারাফ সাথে সাথে কল ব্যাক করে। 2 বার রিং হওয়ার পরেই মেয়েটি কল রিসিভ করে বাজখাই কণ্ঠে বলে, আপনি আবার আমাকে কল করেছেন? বেয়াদব ছেলে, লজ্জা করে না মেয়েদের বিরক্ত করতে? আপনার ফোন নাম্বার আমি পুলিশের কাছে দিব। রাত হলেই মেয়েদের জন্য ভালোবাসা উথলে পড়ে না, আর রাত হলেই সেই ভালোবাসা নিভে যায়। কথাটা শুনে সারাফের হাসতে ইচ্ছে হলো। তাকে পুলিশের ভয় দেখাচ্ছে মেয়েটা। পুলিশকে পুলিশের নাম দিয়ে ভয় দেখাচ্ছে, ব্যাপারটা বড্ড অদ্ভুত। আর মেয়েদের জন্য ভালোবাসা উথলে পড়ে মানে কি? কথাটা মেয়েদের নয়, একটি মেয়ে হবে যে মেয়েটির জন্য রাত কেন সবসময় ভালোবাসা উথলে পড়ে তার। সারাফ ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলে, আপনি আমায় ভুল ভাবছেন লিজা, আমি তোষা। লিজা নিজের নামটা শুনে অবাক হয়ে সারাফকে কিছু বলতে না দিয়েই বলে, আপনি আমার নাম জানলেন কি করে? তার মানে আপনি আমাকে আগে থেকেই টার্গেট করে ফোন দিয়েছেন? সারাফের মাথা ঘুরোচ্ছে, এই মেয়ে কি উল্টাপাল্টা কথা বলছে। টার্গেট ফার্গেট মানেটা কি? সারাফ কিছু বলতে যাবে, সাথে সাথে কনস্টেবল হান্নান করিম এসে বলেন, স্যার আমাদের এক্ষুনি যেতে হবে। একটা তারা চিহ্ন, তারা চিহ্ন, তার কেস হাতে এসেছে। তারা চিহ্ন শটা নামাতে যেতে হবে। সারাফ কান থেকে ফোনটা সরিয়ে বলে, ঠিক আছে আপনি গাড়ি বের করুন, আমি আসছি। ইয়েস স্যার। হান্নান করিম চলে যান। সারাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে ক্যাপটা হাত নিয়ে লিজাকে বলে, আপনার সাথে আমি পরে কথা বলবো, এখন রাখি। সারাফ কল কেটে দেয়। লিজা স্তম্ভিত হয়ে বলে, কি বলল? তারা চিহ্ন, তারা চিহ্ন, তার কেস। এই লোক কি পুলিশ নাকি? পুলিশ হয়ে এমন অসৎ কাজকর্ম করে কি করে? অবশ্য পুলিশগুলাই এমন হয়। রিহান হোটেলের সব বিল মিটিয়ে একেবারের জন্য বের হয়ে গেছে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ কতদিন পর তার নিজ বাসভবনে ফিরে যাচ্ছে। একদিকে বাড়ির ফেরার আনন্দ, আর অন্যদিকে পাপড়ি সাথে আর দেখা না হওয়ার জন্য মনটা বড্ড বিষণ্ণ হয়ে রয়েছে। 4 রাস্তার মোড়ে রিহান দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। অপেক্ষা করছে পাপড়ির জন্য। কিছুক্ষণ পরেই পাপড়ির দেখা মিললেও পাপড়ি রিহানকে দেখেও না দেখার ভান ধরে চলে যেতে নিলে রিহান দৌড়ে এসে পাপড়ি সামনে দাঁড়িয়ে বলে, পাপড়ি প্লিজ একটি বার আমার কথাটা শুনো। পাপড়ি ওরফে অবন্তী দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ আপনি আমার পিছু ছেড়ে দিন। পাপড়ির পাশ থাকা ইভা চাপা গলায় বলে, এত করে যখন বলছে তখন শোন না কি বলতে চায়। রিহান শান্ত গলায় বলে, ছেড়ে দিব তোমার পিছু আমি এই মুহূর্ত থেকে। মুহূর্তের মাঝে পাপড়ি থমকে যায়। পা দুটো স্থির হয়ে যায়, কেন যেন মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি তার পা দুটো মাটির সাথে আঁকড়ে ধরেছে, চাইলেও নড়াতে পারছে না। রিহানের কথা শুনে তো তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বুকের মাঝে এমন ঝড় বইতে শুরু করেছে কেন? পাপড়ি জিজ্ঞাসু চোখে রিহানের দিকে তাকালো। রিহান মুচকি হেসে আবেগ নিয়ে বলে, চলে যাচ্ছি এই কষ্টের শহর ছেড়ে নিজের শহরে। এতদিন বিরক্ত করার জন্য সত্যি আমি দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। আসলে কি বলতো, ভালোবাসা জিনিসটা তো নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে না। তাই কখন যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম বুঝতে পারিনি। তুমি সেই ভাগ্যবতী মেয়ে, যে মেয়েটা ছিল আমার এই ছোট্ট জীবনের প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি। কিন্তু আমি একা ভালোবাসালে কি হবে? আমার ভালোবাসার মানুষটাকেও তো আমায় ভালোবাসতে হবে।
এখন সেই মানুষটা যদি আমাকে পছন্দ না করে, আমায় নিয়ে তার মনে যদি কোনো অনুভূতি না সৃষ্টি হয়, তাকে তো আর জোর করতে পারি না। একতরফা ভালোবাসা সত্যি কষ্টের। আগে যখন আমার ফ্রেন্ড সার্কেল এই একতরফা ভালোবাসা নিয়ে কথা বলতো, তখন আমি হেসে খুদে উড়িয়ে দিতাম। কিন্তু এখন বুঝতে পারলাম এর যন্ত্রণা কতটা প্রগাঢ়, কতটা কষ্টের। চেষ্টা করব তোমাকে ভুলে যেতে, কিন্তু জানি প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না, আর আমিও আমার প্রথম প্রেম ভুলতে চাই না। সারা জীবন তোমায় মনে রাখবে, কিন্তু তুমি আমাকে ভুলে যাবে প্লিজ, কারণ আমার কথা মনে পড়লেই তোমার কষ্ট হবে, আর আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি সবসময় হাসি খুশি প্রাণবন্ত থাকো, এটাই আমার চাওয়া। কথাগুলা বলে রিহান থামে। পাপড়ি নিমগ্ন হয়ে রিহানের প্রত্যেকটা কথা শুনে যাচ্ছে। রিহান চারপাশটায় নজর বুলিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে আবারও বলে, অনেক কথা বলে ফেলেছি, প্লাস তোমার অনেকটা সময়ও অপচয় করে দিলাম, তার জন্য সরি। ভালো থেকো তুমি সবসময়ের জন্য, দুঃখ যেন তোমাকে কোনো দিন ছুঁতে না পারে। আমি এখন আসি, আর বিরক্ত করবে না এই রিহান নামের বাজে ছেলেটা, আর তোমার নাম ধরে মাঝ রাস্তায় ডেকে উঠবে না, আর বলবে না তোমায় ভালোবাসি কথাটা এই বাজে ছেলেটা। ভালো থেকো, গুড বাই বলেই হাঁটা ধরল রিহান। পাপড়ির এক নজরে রিহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার অবচেতন মন বলছে রিহান একটি বারের জন্য হলেও পেছনে ফিরে তার দিকে তাকাবে, কিন্তু রিহান ফিরে তাকালো না। এতে পাপড়ির বুকের বা পাশটায় চিনচিন ব্যথা অনুভব করল। পাপড়ির মন বলছে দৌড়ে গিয়ে রিহানের হাত দুটো শক্ত করে ধরে মানুষটাকে আটকে দিতে, কিন্তু মস্তিষ্ক তার উল্টো কথা বলছে। রিহান গাড়িতে এসে বসে লুকিং গ্লাসের দিকে তাকালো। অদূরে দাঁড়িয়ে থাকা পাপড়ির মুখখানা লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। রিহান মৃদু হাসল। রিহান জানে যে মেয়ে এতদিন তাকে দেখতে পারত না, সেই মেয়ে আজ সারাক্ষণ তার কথা স্মরণ করবে। এটাই প্রকৃতির নিয়ম, কাছের জিনিসটাকে প্রথম দিকে মূল্যায়ন না করলেও সেই জিনিসটা যখন দূরে সরে যায়, তখন সেই জিনিসটার মূল্য দ্বিগুণ বেড়ে যায়। রিহানও চায় পাপড়ি তার শূন্যতা বুঝুক, তার ভালোবাসা বুঝুক, তার জন্য না হয় একটু দূরত্ব বাড়িয়ে দেওয়া যাক। রিহান তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়িটা যতক্ষণ চোখের সামনে ছিল ততক্ষণ পাপড়ি তার দিকে তাকিয়েছিল। পাপড়ির পাশে দাঁড়িয়ে থাকা ইভা পাপড়ি ওরফে অবন্তীর কাঁধে হাত রেখে বলে, রিহান ভাইয়া চলে গেল, অবন্তী তোকে আর বিরক্ত করবে না। অবন্তী কণ্ঠে ক্রোধ এনে বলে, ভালো হয়েছে চলে গেছে, এই লোক যেন আর ফিরে না আসে, এই দোয়াই করি মনে প্রাণে আমি। ইভা শব্দ করে হেসে বলে, আসলেই নারী জাতির মন বোঝা বড়ই কষ্টের, তারা যে কি চায় বা না চায় তারা নিজেরাই বোঝে না। অবন্তী ভ্রু কুঁচকে বলে, মানে? এই যে তুই রিহান ভাইয়া চলে যাওয়াতে রাগ দেখাচ্ছিস, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। অবন্তী আমতা আমতা করে বলে, তোকে এত বুঝতে বলেছে কে? একটু কম বোঝ বলেই হাঁটা ধরল, কিন্তু মনে মনে বলছে, সত্যি কি চলে গেছে লোকটা, নাকি আমার সাথে মজা করলো কোনটা? জাহিন ফাইল চেক করছে। পৌরসভার মাঝে মোট কত হাজার মানুষ ভোটার তার লিস্টেই চেক করছে। মোট 19টা ওয়ার্ডে নিয়ে এই পৌরসভাটা গঠিত। প্রত্যেকটা ওয়ার্ডে মিলিয়ে মোট 60,000 জনগণ, তার মাঝে 35,000 মানুষ ভোটার। এমন সময় নুহাস আসে জাহিনের কেবিনে। ভাই, এক জায়গায় যেতে হবে আমাদের। জাহিন ফাইল চেক করতে করতে বলে, কোথায়? 12 নং ওয়ার্ডে। জাহিন নুহাসের দিকে চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করে, কেন? তোমাকে সালিশে বিচারক হিসেবে যেতে হবে। আমাকে কেন? ওই গ্রামের কাউন্সিলর নেই? আছে, কিন্তু তোমাকেও সামিল হতে হবে এতে। কাউন্সিলর নিজে আমাকে ফোন করে বলেছে তোমাকে যেতে। জাহিন চুপ করে বসে রইল কিছুক্ষণ। একদম মন চাইছে না যেতে, কিন্তু সামনে নির্বাচন, না গেলে অনেক কথা উঠবে। তাই সিদ্ধান্ত নিল সে যাবে। কিন্তু কে জানতো তার এই সিদ্ধান্তটা কাল হয়ে দাঁড়াবে নুহাসের জন্য।
সালিশিওর কাজ শেষ করে নুহাশ আর জাহিন বাড়ি ফেরার পথে রওনা দিল। কিন্তু মাঝপথে আসতেই টায়ার পাংচার হয়ে যায়। আশেপাশে কোনো মেকানিকের দোকানও নেই, কিন্তু আসার পথে একটা মেকানিকের দোকান পড়ে, তাই নুহাশেই চলল মেকানিক আনতে। জাহিন নুহাশের সাথে যেতে চেয়েছিল, কিন্তু নুহাশ তার সাথে জাহিনকে যেতে বারণ করল। মেকানিক আসলো, কিন্তু যেই যন্ত্রটা নিয়ে আসার কথা সেটা না এনে অন্য একটা যন্ত্র নিয়ে আসল। মেকানিক আবারও ছুটে চলল যন্ত্রটা আনতে, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কিন্তু মেকানিকের আসার নাম নেই। নুহাশের বড্ড রাগ উঠল, আজ যদি সে পারত টায়ার চেঞ্জ করতে তাহলে এত সমস্যায় পড়তে হতো না। শেষমেশ আধ ঘন্টা পর আসলো মেকানিক। তাদের দোকানে নাকি ঝগড়া শুরু হয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। সন্ধ্যা হওয়ার পথে জাহিন গাড়িতে বসে আছে। তার ফোনের স্ক্রিনে ছলছল করছে অয়ন্তীর হাস্যোজ্জ্বল একটা ছবি। ছবিটা তোলা হয়েছিল তাদের বউ ভাতের দিন। জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা ছবিটা জুম করল। জুম করতেই অয়ন্তীর লালচে রঙের ঠোঁট জোড়া ফোনের সম্পূর্ণ স্ক্রিনে ফুটে উঠে। মনে পড়ে যায় ওই দিনের রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা। জাহিন আনমনেই নিজের ঠোঁটের উপরে হাত রেখে ঢোক গিলে সাথে সাথে ফোনটা বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়ে। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাস। আর তার এখন এই অলস মস্তিষ্কে উদ্ভট চিন্তা ভাবনা আসছে। হঠাৎ করেই জাহিনের সামনে একটা কাল রঙের গাড়ি এসে থামে। এভাবে তার সামনে গাড়ি ব্রেক করাতে জাহিন রেগে চিৎকার করে বলে, আরে দেখে শুনে গাড়ি ব্রেক করবেন তো, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন নাকি? গাড়ি থেকে নেমে আসে নেহাল। জাহিন অবাক হয়। তার আগেই বোঝা উচিত ছিল এই ফালতু কাজটা এই নেহাল ছাড়া অন্য কেউ করতে পারে না। নেহাল হাসতে হাসতে বলে, কেমন চমকে দিলাম দোস্ত তোকে। জাহিন কিচ্ছু বলল না, চুপ করে রইল। নেহাল উকি দিয়ে পাংচার হয়ে যাওয়া টায়ারটা দেখে বলে, টায়ার পাংচার কেস দেখা যায়। তুই চাইলে আমি তোকে লিফট দিতে পারি। জাহিন নাকচ করে বলে, তোর যাওয়া তুই যা, আমি আমার গাড়ি করে যেতে পারবো। এর মাঝে নুহাশ বলে উঠে, ভাই তুমি চলে যাও, নেহাল ভাইয়ের সাথে আমি পড়ে আসছি। না না, আমি তোর সাথে যাব, ঠিক তো হয়েই গেছে প্রায়। নেহাল জাহিনের কাঁধ জড়িয়ে ধরে বলে, এত ডং না ধরে চলতো। যেতে যেতে তোকে কয়েকটা টোটকা শিখিয়ে দিব। জাহিন ভ্রু কুঁচকে বলে, টোটকা? কিসের টোটকা? নেহাল দুষ্টু হেসে বলে, টোটকা ভবিষ্যতে যেন কাজে লাগাতে পারিস। আর সেই টোটকা কাজে লাগানোর পর যেন একটা সুমিষ্ট ফলাফল জানতে পারি আমি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠল। আজ তার খবর আছে। এই নেহাল আজ তার বেহাল অবস্থা করেই ছাড়বে। এ এমন ব্রেইন নিয়ে কি করে যে এলএলবি নিয়ে পড়ে উকিল হলো আল্লাহই জানে। সারাক্ষণ মাথায় শুধু এসব আজগুবি চিন্তা ভাবনা।